1984 সালের জানুয়ারি মাসের এক সকালে ধান ক্ষেতের পাশে একটা আধুনিক মডেলের প্রাইভেট কারে আগুনে পোড়া একটা লাশ পাওয়া যায়। সাথে সাথেই পুলিশের টিম তদন্তে আসলে জানতে পারে এই গাড়িটা সুধাকর কুরুপ নামের এক পার্সিয়া প্রবাসী। তাই পুলিশের টিম সহ গ্রামের সবাই ধারণা করে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুনে পুড়ে কুরুপ মারা গেছে। পুলিশের এক ইন্সপেক্টর কুরুপের বাসায় গিয়ে দেখে কুরুপের মৃত্যুর খবর পাওয়ার পরও তারা মুরগির তরকারি রান্না করে দিব্যি ভাত খাচ্ছে। পুলিশের সন্দেহ শুরু হলে অফিসার খোঁজ নিয়ে জানতে পারে আসলে কুরুপ মারাই যায়নি, কিন্তু গাড়িতে যে পুড়ে মারা গেল সে তাহলে কে? এই রহস্য সমাধান করতে গিয়ে বেরিয়ে আসতে শুরু করে কুরুপের একের পর এক রহস্য। পুলিশ অফিসার জানতে পারে তার নামটা আসলে কুরুপই না, আর এর আগেও সে একবার মারা গেছে। এমনই সাসপেন্স আর টুইস্টে ভরা ভারতের ইতিহাসের ভয়ানক জঘন্য এক মাস্টার মাইন্ডের সত্য গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব কুরুপ। 2005 জানুয়ারি পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিসে মহেশ নামের এক ইন্সপেক্টর এসপি কৃষ্ণা দাসের সাথে দেখা করতে আসে। 30 বছরের সার্ভিস শেষে আজ এসপি কৃষ্ণা দাস রিটায়ার করছে। মহেশ বলে, এক ক্রিমিনাল আমাদের সমুদ্রের বর্ডার পার করে পালিয়ে আসছে, আমি এখনই সেখানে যেতে চাই, আপনি অর্ডার দিয়ে দিন। কৃষ্ণা দাস বলে, গত 30 বছর যাবত তার পিছু করে আমি ক্লান্ত, এখন এই অর্ডার দেওয়ার পালা তোমার, বলেই তার বিদায় অনুষ্ঠানে যায়। বের হতে গিয়েও মহেশের নজর পড়ে কুরুপ লেখা একটা পুরনো আর মোটা ফাইলের উপরে। ফাইল খুলে কুরুপের ছবি দেখে ফাইলটা তার টেবিলে নিয়ে আসে। এদিকে বিদায় অনুষ্ঠানে এক অফিসার বলে, কৃষ্ণা দাসের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কেস আছে, তবে তার নাম শুনতেই মনে পড়ে চার্লি মার্ডার কেস আর পলাতক আসামি কুরুপের নাম। এদিকে ইন্সপেক্টর মহেশ 1984 সালে কুরুপকে নিয়ে লেখা ডায়েরিটা খুলে বসে। 1966 সাল কেরালার চেইনাদ নামের ছোট্ট এক গ্রামের ফসলের জমির মাছ থেকে কুরুপের বাবা মা খুশি মনে হেঁটে আসছে। বাসায় আসতেই কুরুপের বাবা বলে, আরে শালা সাহেব, আপনি কখন আসলেন? লোকটা বলে, তোমাদের ছেলের এমন মহান রেজাল্টের কথা শুনে না এসে আর পারলাম না। কুরুপের মা মঞ্জুয়ের প্রসাদ বাসার কাজের মেয়ের শার্টটাকে দিয়ে বলে, ভাই সাহেব, ছেলেটা কার দেখতে হবে না? জানতাম আমার ছেলে ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করবে। মামা রেগে বলে, কিসের ফার্স্ট ক্লাস? তোমাদের গুণধর ছেলে ইন্টার পরীক্ষায় বিশাল এক রসগোল্লা পেয়েছে। মামা তখনই পেপারের নিচে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে। কুরুপের বাবা মাকে বলে কুরুপকে এয়ারফোর্সে ভর্তি করিয়ে দিতে। বাবা বলে, এই ছেলে ওখানে গিয়ে কোনো ঝামেলা করলে সোজা পুলিশে যাবে, তখন তো আমি পুরো গ্রামের সামনে মূর্খ দেখাতে পারবো না। মামা বলে, একবার ওখানে গেলে ওরা এমনি ওকে একদম সোজা বানিয়ে দিবে, তাই এসব ভয় পেয়ে লাভ নেই। এরপরই কুরুপের ইন্ডিয়ান এয়ারফোর্সের যাত্রা শুরু হয়। সাল 1969, মাদ্রাজ। এ হলো পিটার, যার ইচ্ছা তো বড় গিটারিস্ট আর গায়ক হওয়া, কিন্তু পরিবারের চাপে তাকে বাধ্য হয়েই এয়ারফোর্সে আসতে হয়েছে। সবাই যখন গরমের মধ্যে দাঁড়িয়ে আছে তখন একজনকে লাইন ভেঙে নিশ্চিন্তে হাঁটতে দেখে পিটার বেশ রেগে বলে, কি ব্যাপার, এত বড় লাইন দেখতে পাচ্ছে না নাকি? লোকটা উল্টা রেগে এসে বলে, কি ব্যাপার, ভদ্রতা শেখনি? আর জুতা তো নোংরা কেন? পিটার বুঝে যায় এ নিশ্চয়ই এয়ারফোর্সের বড় কোনো অফিসার, তাই ভয়ে ভয়ে সে যা বলে তাই করতে থাকে। দূর থেকে এসব দেখে এয়ারফোর্সের এক সিনিয়র অফিসার তার জুনিয়র মূর্তিকে বলে, যাও ওই বলদটাকে ডেকে আনো। ছেলেটার কাছে সিনিয়র আসতে বোঝা যায় এ আসলে কোনো অফিসার না, বরং পিটারের মতোই সাধারণ একজন, যে তাদের মতোই আজ মেডিকেল টেস্ট দিতে এসেছে। ব্রিগেডিয়ার সাত্তিয়া রেগে জিজ্ঞেস করে, তোমার নাম কি, আর তুমি ইন্ডিয়ান এয়ারফোর্সে কেন এসেছো? ছেলেটা বোকার মতো হেসে বলে, আমার নাম গোপী কৃষ্ণন, আর আমি এখানে উঠতে এসেছি। সাত্তিয়া প্রচুর রেগে বলে, ঠিক আছে, বলেই তার জুনিয়র আনন্দকে বলে, যাও, আমি না বলা পর্যন্ত ওকে ওড়াবে, ব্যাস। এরপর সারাদিন কুরুপকে কড়া রোদের মধ্যে ফ্লাই পজিশনেই থাকতে হয়। বেচারা পিটার বুঝতে পারে তাকে কুরুপ কত বড় বোকা বানালো। এ তো কেবল শুরু। এরপর শুরু হয় এয়ারফোর্সের ট্রেনিং। বেচারা পিটার কখনো ঘুমানোর জন্য, কখনো দেরি করার জন্য সিনিয়রদের মার খেয়ে খেয়ে শেষ। মায়ের আদরের ছেলে এয়ারফোর্সে আসলে যা হয় আর কি। এক রাতে পিটার দেখে তার বিছানার চাদর গায়েব, পাশের কয়েক বিটের চাদরও গায়েব। এই আজব কথা শুনে বেচারা বেশ অবাকি হয়ে যায়। এদিকে গোপী কৃষ্ণন মানে সংক্ষেপে জিকে কখনো ক্লাসে ঘুমানোর জন্য সাজা পেয়ে মাঠে দৌড়ায়, কখনো দেরি করে ট্রেনিং আসার জন্য সাজা পেয়ে দৌড়াচ্ছে। পিটারের আগাগোড়াই তাকে দেখলে বিরক্ত লাগে, তাই সব
সব সময় দূরত্ব বজায় রাখে। সেদিন রাতেই সারাদিনের সাজা শেষ করে জিকে ডিনারেও লেট হলে সাত্তিয়া তাকে আবারও 3 ঘন্টার জন্য মুরগি হয়ে থাকার সাজা দেয়। তখনই পেছন থেকে পিটারকে দৌড়ে আসতে দেখে সাত্তিয়াকে বলে, স্যার পিটারও কিন্তু লেট হয়ে গেছে। ব্যাস, এই বদমাইশ জিকের জন্য পিটারকেও 3 ঘন্টা মুরগি হয়ে থাকতে হয়। এভাবে এয়ারফোর্সে পিটারের বোরিং সময় কাটতে থাকে। তখনই একদিন তার গিটার ব্যান্ডের বন্ধু চিঠি পাঠায় যে তারা পিটারের ক্যাম্পের পাশের এক মাঠে ফিউশন পার্টি করবে। পিটার চাইলে আসতে পারে। স্বপ্নের এত কাছাকাছি থেকেও কি চুপ থাকা যায়? তাই পিটারও রাতে রেডি হয়ে চুপি চুপি বের হয়ে ক্যাম্পাসের দেওয়ালের কাছে আসে। তখনই জিকে ছাদ থেকে কতগুলো চাদর একসাথে বেঁধে নিচে পাঠালে পিটার চাদর বেয়ে উঠে এসে বলে, এবার বুঝতে পারলাম চাদরগুলো কে চুরি করছে। জিকে এসবে পাত্তা না দিয়ে বলে, চল তোকে তোর ফিউশন পার্টিতে নিয়ে যাই। বোরিং ট্রেনিং ইনস্টিটিউট থেকে বের হয়ে এমন ঝলমলে পার্টি দেখে পিটার অনেক খুশি হয়ে যায়। আর এরপর থেকেই দুইজন বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এক্সাম শেষে ইনস্টিটিউটে পার্টি করার সময় ব্রিগেডিয়ার সাত্তিয়া এসে পিটারকে বলে, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কিন্তু তোমার বন্ধু এখনো হার মেনে বাসায় যায়নি দেখে বেশ অবাকই হলাম। গোপী বলে, আমি এখানে কিছু হওয়ার স্বপ্ন নিয়ে এসেছি, তাই কিছু হয়েই তারপর যাব। সাত্তিয়া বলে, তাই নাকি? তাহলে তোমার জন্য বোম্বেতে একটা সারপ্রাইজ আছে, যেতে চাও? গোপী বলে, অবশ্যই, আপনার গাইডেন্সে সবকিছুই করতে পারি। সাত্তিয়া চলে গেলে গোপী খুশিতে নাচতে শুরু করে। গল্প চলে আসে 1970 সালে বোম্বেতে। নতুন আকাশ, নতুন শহর আর নতুন মানুষ, হাজারো স্বপ্ন গড়া আর ভাঙার গল্প, ভালোবাসা আর প্রতিশোধের গন্ধে ভরপুর এই বোম্বে। মাদ্রাজ থেকে কয়েকজন ট্রেনিকে বোম্বে ব্রাঞ্চে পাঠানো হয়। গেটে এক অফিসার ব্রিফিং এ বলে, কাল সকাল 7টায় সবাইকে রিপোর্ট করতে হবে, আর রুম অ্যালটমেন্ট লিস্ট বোর্ডে দেওয়া আছে। পিটার লিস্ট দেখে আসলে গোপী বলে, চল, তোর আলফা না, আমাদের বিল্ডিংটা ওইদিকে। পিটার বলে, না, অ্যাকাউন্টেন্ট বিল্ডিং অপরদিকে। দুই বন্ধু আলাদা হয়ে যায়। পিটার মন দিয়ে তার কাজ শুরু করে। 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে এয়ারফোর্সের কাজের মধ্যেও সে গান ছন্দ খুঁজে পাওয়া শুরু করে। কিন্তু তার বন্ধু গোপী একদমই বদলে যায়। চঞ্চল গোপী একদমই চুপচাপ হয়ে যায়। হয়তো সিনিয়রদের ধমক আর কাজের প্রেশারের জন্য এমন হয়েছে। গোপী অসুস্থ শুনে পিটার সিএমএইচ এ দেখা করতে আসে। পিটার জিজ্ঞেস করে, কি হয়েছে? গোপী বলে, এরা আমাকে হয়তো মেরেই ছাড়বে। পিটার জিজ্ঞেস করে, সব ঠিক আছে, কিন্তু তুই সারদার কল কেন রিসিভ করছিস না? গোপী বলে, পরে কথা বলবো, এখন তুই এই কম্বল ভাঁজ কর, ফিউশন পার্টিতে যেতে কাজে লাগবে। পিটার জিজ্ঞেস করে, এখনই যাবি? গোপী বলে, না, আমি গ্রামে যাচ্ছি, 1 মাসে ছুটি পেয়েছি। পিটার গোপীর হাতে হাত রেখে বন্ধুকে ছুটির জন্য বিদায় দেয়। কিন্তু পিটার এটা জানতো না যে গোপী চিরকালের জন্য এয়ারফোর্স আর তার জীবন থেকে বিদায় নিচ্ছে। বেশ কিছুদিন পরে ব্যাডমিন্টন খেলা শেষে পিটারের এক কলিগ এসে বলে, ডিসপ্যাচ থেকে রিপোর্ট চলে এসেছে, তোমার বন্ধুর বিষয়ে জেনে বেশ খারাপ লাগছে। পিটার অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের রিপোর্ট আর কার সম্পর্কে? কলিগ বলে, গোপী কৃষ্ণন আত্মহত্যা করেছে। এমন কথা শুনে পিটার হতবাক হয়ে যায়। কলিগকে জিজ্ঞেস করে, তুমি কি শিওর? কলিগ বলে, হ্যাঁ, আমার সামনেই সাত্তিয়া স্যারকে রিপোর্ট হ্যান্ড ওভার করা হয়, কালকের মধ্যেই হয়তো সব ডিপার্টমেন্টে নোটিশ চলে যাবে। এই খবর শুনে পিটার হতবাক হয়ে যায়। পিটার মনে মনে বলে, সারদাকে খবরটা জানানো উচিত। তাই ঝুম বৃষ্টির মধ্যেই পিটার সারদার সাথে দেখা করতে আসে। পিটার ইতস্তত হয়ে বলে, অফিসে একটা রিপোর্ট এসেছে, তারা বলেছে এটা নাকি আত্মহত্যা। সারদার হাস্যোজ্জ্বল মুখটা মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। পিটার জিজ্ঞেস করে, গোপী এমন কেন করবে? তুমি কি কিছু জানো? সারদা মাথা নাড়িয়ে হতবম্ব হয়ে কিছু না বলে ধীরে ধীরে হেঁটে চলে যায়। গল্প চলে আসে 1970 সালের বোম্বেতে। সারদা পিসিও থেকে গোপীকে কল দিয়ে বলে, ছোট মালিক। গোপী বলে, ছোট মালিক এখন বড় হয়ে গেছে, তা আপনি কে? সারদা বলে, আমি সারদা, মনে আছে? আমি এখন বোম্বে নার্সিং এ পড়ছি, শাইনি মামি আমাকে পড়াচ্ছেন। আপনি যদি এই শুক্রবার ফ্রি থাকেন তাহলে মামি আপনাকে বাসায় দাওয়াত করতে চাচ্ছিল। গোপী বলে, ভেবে জানাবো। সারদা ঠিকানা দিতে চাইলে গোপী বলে, আমরা এয়ারফোর্সের আর্মিরা যে কোনো জায়গায় উড়ে যেতে পারি। গোপী কল কেটে মুচকি হাসতে থাকে। শুক্রবারেই মামা বাড়িতে চলে আসে। রান্নাঘরে দাঁড়িয়ে মামা আর গোপী ড্রিঙ্কস করছে আর সারদা ঘর মুছছে। মামি এসে সারদাকে ছাদ থেকে কাপড় আনতে বলে রান্নাঘরে গেলে মামির ভয়ে গোপী ড্রিঙ্কস এর বোতল মামার হাতে ধরিয়ে দেয়। মামি যেন টের না পায় তাই গোপী বলে, আমি গিয়ে সারদাকে সাহায্য করি। সারদা কাপড় নিয়ে নিচে নামতে গেলে শীতে গোপী মাতাল অবস্থায় থাকায় সারদার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। সারদা গোপীকে বলে, যে প্রকৃত মানুষ সে মেয়েদের সম্মান রক্ষা করে, তাই না? গোপী সাথে সাথেই সারদা থেকে সরে যায়। সারদা সেখান থেকে চলে গেলে গোপী মুচকি মুচকি হাসতে থাকে, মানে সে সারদাকে মনে মনে পছন্দ করেছে। পরের দিন হাসপাতালে গোপী সারদার সাথে দেখা করতে আসে। সারদা জিজ্ঞেস করে, কেন এসেছেন? কালকের জন্য ক্ষমা চাইতে নাকি ভালোবাসেন তাই বলতে? গোপী বলে, আসলে একটাও না। সারদা জিজ্ঞেস করে, তাহলে কেন এসেছেন? গোপী হুট করেই বলে, আমাকে বিয়ে করবে? সারদা বলে, কালকের ঘোর এখনো কাটেনি মনে হচ্ছে। গোপী হেসে বলে, আমরা এয়ারফোর্সে সস্তা নেশা করি না, আর আমরা কখনোই মাতাল হই না। সারদা টিটকারি করে বলে, তা তো কালকেই দেখেছি। গোপী বলে, তুমি ভুলে যাও
চাও যে তুমি আমার বাসায় কাজ করতে? আমি একটা ছেলে আর তুমি অসম্ভব সুন্দরী একজন। সারদা কোনো জবাব না দিয়েই উঠে যায়। নাছোড়বান্দা গোপীও পিছু পিছু এসে বলে, জীবনের শেষ পর্যন্ত তোমার পাশেই থাকবো। সারদা বলে, আপনার সব কর্মকাণ্ডের জন্য একদিন জেলে যাবেন। গোপী বলে, তুই যেতে পারিস, কিন্তু আমি না। সারদা বাকি খাতায় নাম লিখতে গেলে গোপী ওয়ালেট থেকে টাকা বের করতে যায়। সারদা বলে, লাগবে না, আমার অ্যাকাউন্ট আছে। গোপী বলে, যদি তোমার তরফ থেকে হ্যাঁ হয় তাহলে এখন থেকে আমি টাকা দিতে চাই। সারদা এক মুচকি হাসি দিয়ে নামটা আর লেখে না। গোপী বুঝে যায় সারদাও রাজি। ব্যাস শুরু হয়ে যায় তাদের ভালোবাসা আর একসাথে ঘোরাফেরা। মা মামি দুইজনই বিষয়টা আন্দাজ করতে পারে, কিন্তু কিছুই বলে না। গোপী একদিন সারদাকে ট্রেনিং সেন্টারে এনে পিটারের সাথে পরিচয় করিয়ে দেয়। এভাবেই তাদের দিনগুলো বেশ ভালোই চলছিল। একদিন গোপীকে বাসায় নামিয়ে দেওয়ার পরে সারদা বাসায় ঢুকতেই শায়রি মামি সারদাকে জিজ্ঞেস করে, একা এসেছিস? সারদা বলে, হ্যাঁ, কেন? মামি রেগে বলে, নাটক করিস না, গোপী তোকে নামিয়ে দিয়েছে। সে কোথায়? তোকে অবলা ভেবে দয়া দেখিয়ে এখানে এনেছিলাম, পড়ালেখা করাচ্ছিলাম, আর তুই আমাদের ছেলের উপর নজর দিচ্ছিস। ঠিক তখনই গোপী এসে বলে, কি হয়েছে মামি? মামি বলে, দেখ, আমাকে বোকা বানাবি না। তুই ওকে নিয়ে কি ভাবিস না ভাবিস তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু সারদাকে আর এখানে রাখা যাবে না, আমি ওকে গ্রামে পাঠিয়ে দিব। গোপী বলে, ওর এখানে থাকা আপনাদের কাছে সমস্যা মনে হচ্ছে? গোপী সারদার কাছে এসে তার হাত ধরে বলে, ওকে দেওয়া কথা না রাখলে মানুষ উল্টা আপনার শিক্ষার উপরই আঙ্গুল তুলবে। সারদাকে বলে, তোমার ব্যাগ গুছিয়ে নাও। আর মামি, গ্রামে কল দিয়ে আপনি জানাবেন নাকি আমি বলবো? মামি রেগে মুখ ফিরিয়ে নেয়। গোপী সারদাকে নিয়ে একটা লেডিস হোস্টেলে এসে সেই হোস্টেলে ভর্তি করিয়ে দেয়। এরপর থেকে সুযোগ পেলেই গোপী সারদার সাথে দেখা করতে আসে। একদিন গোপী আর সারদা একটা রেস্টুরেন্টে বসে আছে। গোপীকে ভীষণ চিন্তায় দেখে সারদা জিজ্ঞেস করে, কি অর্ডার দিব? গোপী বেশ রাগী গলায় বলে, তোমার যা ইচ্ছা সেটাই অর্ডার দাও। সারদা মন খারাপ করে 2 কাপ চা অর্ডার দেয়। সারাদিন গোপী কেমন যেন মন মরা হয়েই ছিল। গোপী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় সারদার মনটা আরো খারাপ হয়ে যায়। এরপর থেকে সে কোনোভাবেই গোপীর সাথে যোগাযোগ করতে পারে না। সারদা বহুবার গোপীর ক্যাম্পে গিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। গোপীর চিন্তায় তার কাজেও মন বসছে না। কিছুদিন পরে পিটার তার সাথে দেখা করে এমন এক খবর দেয়, সেটা শুনে সারদার সব স্বপ্ন যেন একেবারেই শেষ হয়ে যায়। সারদা যেন একেবারেই শেষ হয়ে যায়। তার স্বপ্নগুলো আকাশে উড়াল দেওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে যায়। ছাতা হাতে বৃষ্টির মাঝে আনমনে হাঁটার সময় কেউ একজন ভিড়ের মাঝে তার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। সারদার চিরকুটটা খুলতেই দেখে সেখানে লেখা, আমার সাথে সাবওয়েতে দেখা করো। সারদা সাবওয়েতে দাঁড়িয়ে আছে, তখনই সেখানে গোপী আসে। তবে তার চাল চলন আর বেশভূষা একেবারেই পাল্টে গেছে। পেছনে কেউ দাঁড়িয়ে আছে বুঝতে পেরে সারদা ঘুরে তাকিয়ে দেখে গোপী দাঁড়িয়ে আছে। গোপীর সাজ পোশাক, গোফের ধরন সবই পাল্টে গেছে। সারদা গোপীকে একটা চড় দিয়ে জিজ্ঞেস করে, এমন কেন করলে? গোপী বলে, এই প্রশ্নটা বাদ দিয়ে তুমি আমাকে যে কোনো প্রশ্নই করতে পারো। সারদা কোনো কথা না বলে কান্না করতে করতে হাঁটা দেয়। গোপী তার পথ আটকালে সারদা বলে, আমি শুধু একটা কথাই জানতে চাই, সেটা হলো এসব করার কি দরকার ছিল? গোপী বলে, এমন রহস্য তো পুরো শহরের মানুষের সামনে বলতে পারি না, তাই না? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে না, পার্সিয়াতে পৌঁছে তোমাকে সব বলে দিব। তখনই এক বয়স্ক মহিলা তাদের কাছে এসে বলে, আমি হাত দেখার জন্য বেশি টাকা দিব না। গোপী বলে, আমি কাউকে নিজের হাত দেখাই না। মহিলাটি বলে, ভাগ্য কখনো লুকিয়ে রাখা যায় না। গোপী মুচকি হেসে নিজের হাতটা এগিয়ে দেয়। মহিলাটা গোপীর হাত দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? গোপী বলে, আমার নাম সুধাকারান কুরু। সারদা গোপীর নাম শুনে অবাক হয়ে যায়, কারণ গোপী এখন নিজের পরিচয়ও পাল্টে ফেলেছে। গল্প চলে আসে 1974 সালে পার্সিয়াতে। হাসপাতালে ডিউটি শেষে সারদা কুরুপের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ পর কুরুপ নিজের দামি গাড়ি নিয়ে হাসপাতালের সামনে এসে বলে, সরি, লেট হয়ে গেছে। সারদা মুচকি হেসে গাড়িতে উঠে বসে। সবাই মিলে বিচের ধারে ঘুরতে চলে যায়। কুরুপ তাদের ছেলেকে নিয়ে পানিতে খেলছে। পার্সিয়াতে এসে তারা তাদের সুখের সংসার পেতেছে। সেখানে তাদের একটা ছেলেও হয়েছে। সারাদিন ঘোরাঘুরি শেষে রাতে তারা একটা জন্মদিনের পার্টিতে আসে। পার্টি শেষ করে বাড়ি ফিরতেই সারদা ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে কুরুপ বেশ চিন্তিত হয়ে সোফায় বসে ধূমপান করছে। সারদা জিজ্ঞেস করে, বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুমি বেশ চিন্তিত, আমাকে বলো কি হয়েছে? কুরুপ বলে, কিছু না, আমরা ইন্ডিয়াতে ফিরে যাচ্ছি। সারদা অবাক হয়ে জিজ্ঞেস করে, ইন্ডিয়ায় আমাদের বাসার কাজ এখনো শেষ হয়নি, আমাদের বাচ্চা আছে, আর দিনে দিনে খরচ আরো বাড়বে, টাকার জন্য তখন আবার কি করবে? কুরুপ বলে, আজ পর্যন্ত আমি যা করেছি তাতে আমার পরিবারের কোনো ক্ষতি হয়নি, তাই সামনে যা সিদ্ধান্ত নেওয়ার সেটাও আমিই নিব। গল্প চলে আসে 1984 সালের কেরালাতে। আজকের ফ্লাইটে কুরুপ দেশে ফিরছে। কুরুপকে রিসিভ করতে তার 4 বন্ধু এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে সব থেকে চতুর ভাস্কর কিছুটা
দূরে দাঁড়িয়ে ধূমপান করছে। এদিকে রনি আর পঙ্কজ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দুইটা এয়ার হোস্টেসের দিকে তাকিয়ে আছে। ভাস্কর গাড়ির আড়ালে বসে কিছুক্ষণ তাদের কথা শোনে। এরপর আড়া থেকে বেরিয়ে সেই দুটা মেয়ের একজনের হাত ধরে টানতে টানতে বলে, যা জিজ্ঞেস করার সামনাসামনি জিজ্ঞেস কর। এতে রনি আর পঙ্কজ বেশ লজ্জা পেয়ে যায়। মেয়েটা রেগে ভাস্করকে থাপ্পড় মারতে চাইলে ভাস্কর মাথা নিচু করে নেয়, তাই তারা তাকে মারতে পারে না। এদিকে কুরুপের ফ্লাইট ল্যান্ড করেছে। কুরুপ বেশ ভাব নিয়ে বোর্ডিং পাস করে হেঁটে যাচ্ছিল। সিকিউরিটি বুথে আটকা থাকা ভাস্কর কুরুপকে দেখে চিৎকার করে ডাকতে থাকলে সিকিউরিটি গার্ডের ধমকে চুপ করে যায়। তখনই সেখানে রনি এসে সিকিউরিটি গার্ডকে বলে, আমি মিনিস্টার রাজেশের বোনের জামাই, আমাকে একটা কল করতে পারি? সিকিউরিটি গার্ড কিছুটা সরে গিয়ে রয়কে জায়গা করে দেয়। রনি ভাস্করকে সিকিউরিটি গার্ডের হাত থেকে ছাড়িয়ে এয়ারপোর্টের বাইরে আসতে দেখে কুরুপ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ভাস্কর কুরুপকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। কুরুপ জিজ্ঞেস করে, ট্যাক্সি কেন, গাড়ি কোথায়? রনি বেশ ইতস্তত করে বলে, বাড়ি গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি। কুরুপ বলে, যা শোনার এখানেই শুনতে চাই। রনি বলে, একটু ঝামেলায় ছিলাম, তাই গাড়িটা বন্ধক রাখতে হয়েছে। আমি 1 সপ্তাহের মধ্যেই সেটা ছাড়িয়ে আনবো। কুরুপ বেশ রেগে বলে, যতক্ষণ পর্যন্ত আমার নিজের গাড়ি না আসবে ততক্ষণ আমার সাথে তোমার কোনো প্রয়োজন নেই, বাকিটা আমি দেখে নিব। তখনই কুরুপের চোখ পড়ে একটা গাড়ির উপরে। কিছুক্ষণ আগে ভাস্কর যে মেয়েদুটোকে বিরক্ত করছিল তারা সেই গাড়িতেই উঠেছে। কুরুপ গাড়িটার কাছে এসে বলে, এই গাড়িটা আমি এখনই ক্যাশ টাকা দিয়ে কিনতে চাই। এদিকে ভাস্কর কুরুপের লাগেজ থেকে হুইস্কি বোতল বের করে সেটা নিয়ে খাওয়া শুরু করে। কুরুপ নগদ টাকা দিয়ে গাড়িটা কিনে নিলে ভাস্কর সাবুকে বলে, সব জিনিসপত্র নিয়ে ওর গাড়িতে উঠাও। গাড়িতে ভাস্কর ভুলভাল গান গাচ্ছে। গাড়ি চালাতে চালাতে পঙ্কজ কুরুপকে বলে, ভাস্কর তোর সারাদিন মদের আড্ডায় বসে থাকে, ওকে বরং তোমার সাথে পাশিয়ায় নিয়ে যাও, অন্তত ওখানে গিয়ে কিছু টাকা তো ইনকাম করতে পারবে। কুরুপ বলে, একবার নিয়ে গিয়েছিলাম, সেই ভুলে এখনো পস্তাচ্ছি, আর টাকা ইনকাম করার জন্য অত দূরে যেতে হবে না, তোমরা চাইলে এখান থেকেই অনেক টাকা ইনকাম করতে পারো, এটা তোমাকে দিয়ে সম্ভব, কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এটা খুবই কঠিন। কুরুপ জানায়, তোমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে তুমি সেই টাকা দিয়ে কি করবে? পঙ্কজ হেসে বলে, এত টাকার কথা বলে তো আমার লোভ লাগিয়ে দিয়েছো, আমার শুধু একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসিডার গাড়ি হলেই চলবে, ওই গাড়ি চালালেই আমার জীবন একদম সেট হয়ে যাবে। কুরুপ হেসে বলে, একটা কেন 10টা নতুন অ্যাম্বাসিডার গাড়ি কেনার টাকা আমি তোমার হাতে দিব। এমন কথা শুনে পঙ্কজ হতবাক হয়ে যায়। সবাই নতুন বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামে। বাড়িটার কাজ এখনো শেষ হয়নি। কুরুপ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সাবুকে জিজ্ঞেস করে, আমার রাজমহল দেখতে কেমন লাগছে? সাবু বলে, এটা তো একেবারে আরবদের শেখের মহলের মতো লাগছে। কুরুপ বলে, তাহলে তোমার জন্য এরকম একটা বাড়ি বানাবো। ভাস্কর কুরুপকে বলে, তুমি এখনো পুরো ব্যাপারটা খুলে বলনি। কুরুপ বলে, একটু ধৈর্য ধরো, কিছু কথা বলার সময় পেটে মদ না থাকলে ব্যাপারটা জমে না। এমন কথা শুনে সবাই হেসে দেয়। অর্থাৎ এরা ভয়ানক করে একটা প্ল্যান করছে। রাতে কুরুপ ভাস্করকে বলে, পার্সিয়াতে আমার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, তোমরা চাইলে ওটা ভেঙে ফেলতে পারি। ভাস্কর বলে, হ্যাঁ ইচ্ছা হলে ভেঙে ফেলো, ভাঙলে কত হাজার পাওয়া যাবে? কুরুপ বলে, 8 লাখ টাকা। ভাস্কর এত টাকার কথা শুনে অবাক হয়ে বলে, তাহলে ওটা ভেঙে এখানে আসা উচিত ছিল, তাই না? তুমি বরং শারদাকে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে এখানে চলে আসতে বলো। কুরুপ বিরক্ত হয়ে বলে, ওই টাকা পেতে হলে আমাকে মরতে হবে। পঙ্কজ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখন কি করতে চাইছো? কুরুপ বলে, একবার যদি গোপী মারা গিয়ে কুরুপ হতে পারে তাহলে কুরুপও মারা গিয়ে অন্য কেউ হয়ে জন্ম নিতে পারবে। ভাস্কর বলে, শুনে তো ভালোই লাগছে, কিন্তু এসব করবে কিভাবে? কুরুপ বলে, এই কাজ আমি একা করতে পারবো না, সবাই মিলে করতে হবে। কাজ হয়ে গেলে এই 8 লাখ টাকা 4 জনের মধ্যে ভাগ হবে। পঙ্কজ বলে, এত টাকার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। কুরুপ বলে, প্রথমে আমার মতো দেখতে আর আমার মতো শারীরিক গঠনের একটা লাশ লাগবে। ভাস্কর বলে, কাজ হয়ে যাবে, আমাদেরকে কোটিয়াম যেতে হবে, সেখানে মেডিকেল কলেজে গিয়ে লাশ উঠিয়ে আবার ফিরে আসবো। আমার পরিচিত মাধুর সাহায্য লাগবে, কিন্তু এই জন্য কিছু টাকা খরচ করতে হবে। কুরুপ বলে, তুমি মাধুকে খুঁজে আনো, টাকা যা লাগবে সব আমি দিব। কুরুপ গ্রামের এক পরিবারকে 15,000 টাকার একটা চেক সাহায্য হিসেবে দিয়ে বলে, এই খবর যেন গ্রামের সবার মাঝে ছড়িয়ে যায়। কিছুক্ষণ পরই ভাস্কর, পঙ্কজ আর সাবু গাড়ি নিয়ে ভাস্করের বাসায় আসে। কুরুপ বাইরে আসতেই ভাস্কর বলে, আমরা সোজা কোটিয়াম থেকেই আসছি, মধু বলেছিল ওখানে মেডিকেল কলেজে একটা লাশ আছে। কুরুপ বলে, এরপর কি হয়েছে তাই বলো। সাবু বলে, ভাস্করের কারণে হাসপাতালে যেতে দেরি হয়েছে। ভাস্কর বলে, আমরা পৌঁছানোর আগেই মর্গের লোকেরা লাশটা জ্বালিয়ে দেয়, কিন্তু আমার মাথায় আর একটা প্ল্যান আছে। কুরুপ রেগে বলে, তোমার এই ফালতু কথা শোনার জন্য আমার কাছে কোনো সময় নেই, ইন্স্যুরেন্সের টাকায় তোমাকে ভাগ দিতে হবে এমন কোনো ওয়াদা আমি করিনি, তোমাকে দিয়ে কোনোদিন কোনো কাজ হয়নি। কথাটা ভাস্করের আত্মসম্মানে বেশ আঘাত করলে রাতে পঙ্কজ আর সাবুকে নিয়ে একটা কবরস্থানে আসে। কবর খুঁড়ে একটা লাশ বের করে দেখে লাশটা পচে মাটির সাথে মিশে গেছে, মানে এই লাশ তাদের কোনো কাজেই আসবে না। বাধ্য হয়ে সবাই কবরস্থান থেকে চলে আসে। পরের দিন সকালে গাড়ি নিয়ে সে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কিছু মানুষ একটা কফিন নিয়ে কবর দিতে যাচ্ছে। সেদিন রাতেই সেই কবরটা খুঁড়ে লাশ আনতে চায়, কিন্তু মাটি খুঁড়ে কফিন খুলতেই দেখে এটা একটা মহিলার লাশ। বাধ্য হয়ে তাদেরকে ফিরে যেতে হয়। পরের দিন আবারও তারা গাড়ি নিয়ে নদীর কিনারা দিয়ে যাচ্ছে। তখনই ভাস্কর খেয়াল
খেয়াল করে কয়েকজন মানুষ বেশ ভিড় করে আছে। ভাস্কর পঙ্কজকে বলে গাড়ি থামাও, মনে হচ্ছে কেউ মারা গেছে। গাড়ি থেকে নেমে তিনজন সেই ভিড়ের দিকে এগিয়ে যায়। ভিড় ঠিলে সামনে এগোতেই তাদের মাথায় যেন আবারও বাজ পড়ে, কারণ এখানে কোনো মানুষ না, বরং একটা তিমি মাছ মারা গিয়ে ভেসে কিনারায় চলে এসেছে। রাতে কুরুপ সহ বাকি সবাই একটা বারে আসে। পঙ্কজ বলে যেদিন থেকে এই 8 লাখ টাকার ব্যাপারটা শুরু হয়েছে মনে হচ্ছে যেন গলায় কাটা হয়ে বেঁধে আছে। আসলেই কি এভাবে টাকা পাওয়া সম্ভব? কুরুপ বলে এর আগেও অনেকবার এমন হয়েছে, এখন তোমরা এই টাকা চাও কিনা সেটা তোমাদের ব্যাপার, আমি আসছি বলেই কুরুপ ওয়াশরুমে যায়। তখনই একজন ওয়েটার এসে আরো এক বোতল ড্রিঙ্কস দিলে ভাস্কর আর চোখে ছেলেটার দিকে তাকায়। ঠিক তখনই কুরুপ ফিরে আসলে ছেলেটা ড্রিঙ্কস এর খালি বোতলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। ভাস্কর কিছু একটা ভেবে বাইরে এসে সেই ওয়েটার ছেলেটাকে খুঁজতে থাকে। ছেলেটার কাছে এসে সিগারেট ধরানোর জন্য ম্যাচ বক্স চাইলে ছেলেটা ম্যাচ বক্স এগিয়ে দেয়। সিগারেট ধরিয়ে ভাস্কর সেই ছেলেটাকেও বলে এটা পার্সিয়ার সিগারেট। ছেলেটা খুশি হয়ে সেটা রেখে দেয়। ভাস্কর বলে চলো আমার সাথে বসে ড্রিঙ্কস করবে। ছেলেটা বলে আমি এখন ডিউটিতে আছি, এখন পারবো না। ভাস্কর বলে সামনে আমাদের গাড়িতে বসে কয়েক ঢোক খেলে কিছুই হবে না, কেউ জানতেও পারবে না। ছেলেটা রাজি না হলে ভাস্কর তার হাত চেপে ধরে জোর করে নিয়ে যেতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মুহূর্তের মাঝে আরো কিছু লোক আর ওয়েটার চলে আসে। চিৎকার চেঁচামেচি শুনে কুরুপ বাইরে এসে ভাস্করকে টেনে বাইরে নিয়ে যায়। ভাস্কর চিৎকার করে বলে ও সাহস কি করে হলো আমাকে মানা করবে? কুরুপ বলে চুপ করে থাকো, না হলে তোমার পার্সিয়ার হিসাব এখানেই মিটিয়ে দিব। ভাস্কর বলে আমি তোমার জন্য একটা ফ্রেশ লাশের ব্যবস্থা করছিলাম। কুরুপ বিরক্ত হয়ে বলে ও নেশা কেটে গেলে বাসায় পৌঁছে দাও, আমি তোমাদের সাথে কুমারের বাড়ি দেখা করব। সাবু আর পঙ্কজ গাড়ি করে ভাস্করকে বাসায় পৌঁছে দেওয়ার সময় ভাস্কর বলে 8 লাখ টাকাকে 4 ভাগ করলে এক একজনের ভাগে কত টাকা পড়ে? সাবু বিরক্ত হয়ে বলে 2 লাখ টাকা। ভাস্কর পঙ্কজের গলা পেছন থেকে জড়িয়ে ধরে বলে আর যদি 8 লাখ টাকাকে 3 ভাগে ভাগ করা হয়? ভাস্করের মুখে এমন কথা শুনে পঙ্কজ সাথে সাথে গাড়ি থামিয়ে দেয়। সবাই গাড়ি থেকে নামলে ভাস্কর বেশ গম্ভীর গলায় বলে যেখানে আমাদের কাছে কুরুপের মতো দেখতে একই রকমের মানুষ আছে তাহলে আর লাশ খুঁজতে যাব কেন? এই বলেই ভাস্কর সাবুর দিকে বেশ গম্ভীর দৃষ্টিতে তাকায়। এটা দেখে সাবু ভীষণ ঘাবড়ে গেলে ভাস্কর হেসে দেয়। সাবু যেন হাফ ছেড়ে বাঁচে। ভাস্কর বেশ রাগী গলায় বলে একবার ভেবে দেখো কি করবে। 8 লাখ টাকা আমাদের তিনজনের মাঝে ভাগ হলে সবাই 2.5 লাখ টাকা পাবো, বাকি 50,000 টাকা আমি আমার এই কুবুদ্ধির জন্য রেখে দিব। বলে সে শয়তানের মতো হাসতে থাকে। 1984 সালের জানুয়ারি মাসের এক সকালে ধান ক্ষেতের পাশে একটা গাড়িকে ঘিরে বেশ ভিড় জমে আছে। কিছুক্ষণ পর ইন্সপেক্টর কৃষ্ণা দাস সেখানে এসে ধান ক্ষেতের আশেপাশে ভালোভাবে দেখতে থাকে। ধান ক্ষেতের রাস্তায় পা পিছলে পড়ে গেলে হঠাৎ একটা ম্যাচ বক্স দেখতে পায়। কৃষ্ণা দাস কিছুটা মাটি হাতে নিতেই তার বেশ খটকা লাগে, তাই সে জুনিয়র ইন্সপেক্টর জনিকে বলে এখানকার মাটি আর ওই ম্যাচ বক্সের সাথে নিয়ে যাবে। বেশ কিছুটা এগিয়ে গেলে দেখে একটা হ্যান্ড গ্লোভস পড়ে আছে। কৃষ্ণা দাস গাড়িটার কাছে গিয়ে দেখে একজন মানুষ সহ গাড়িটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, শুধুমাত্র মানুষের কঙ্কালটা বোঝা যাচ্ছে। গাড়িটা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফরেন্সিক অফিসার জানায় মুখটা একদমই বিকৃত হয়ে গেছে, যদিও বোঝা যাচ্ছে এটা একজন পুরুষের লাশ, কিন্তু পরিচয় বের করা খুবই মুশকিল। লাশ এখান থেকে ল্যাবে নিয়ে যাওয়া সম্ভব না, পোস্টমর্টেম এখানেই করতে হবে। কৃষ্ণা দাস জনিকে জিজ্ঞেস করে আর কোনো ইনফরমেশন বা এভিডেন্স খুঁজে পেয়েছো? জনি জানায় গাড়িটা এই গ্রামেরই একজন বাসিন্দার, যার নাম সুধাকরণ কুরু। সে 3 সপ্তাহ আগে পার্সিয়া থেকে নিজের বাসায় ফিরেছে। কয়েকজন কনস্টেবল তার বাসায় জিজ্ঞাসাবাদ করতে গেছে। কৃষ্ণা দাস বলে ধান ক্ষেতের আশপাশটা আরেকবার ভালো করে খোঁজো। কিছুক্ষণ পর কৃষ্ণা দাস আর জনি কুরুপের আত্মীয় মানে ভাস্করের বাসায় আসে। কনস্টেবল কৃষ্ণা দাসের গাড়ি দেখে এগিয়ে এসে বলে এটাই কুরুপের আত্মীয় ভাস্করের বাসা। তারা মেনেই নিয়েছে ধান ক্ষেতে যে লাশটা পাওয়া গেছে সেটা কুরুপের। তবে অবাক করার বিষয় হলো ওদের বাড়ির রান্নাঘর থেকে মুরগি রান্নার গন্ধ আসছে। সাধারণত মরা বাড়িতে আমিষ জাতীয় খাবার রান্না করা হয় না। কৃষ্ণা দাস বলে তাহলে কুরুপের মৃত্যুতে তারা বেশ খুশি হয়েছে। কৃষ্ণা দাস জনিকে নিয়ে ভাস্করের বাসায় ঢুকতেই দেখে ভাস্করের স্ত্রী রুকমানি রান্না করা মাংস ফেলে দিচ্ছে। এটা দেখে কৃষ্ণা দাস বলে রান্নায় কি লবণ বেশি হয়েছিল যে আপনি ফেলে দিলেন? হঠাৎ করে পুলিশকে দেখে রুকমণি বেশ ঘাবড়ে যায়। তখন এই ঘরের ভেতর থেকে ভাস্কর বেরিয়ে এসে বলে আসলে এটা নষ্ট হয়ে গিয়েছিল। কৃষ্ণা দাস ভাস্করের সাজ পোশাক দেখে জিজ্ঞেস করে তুমি কি বিয়ে বাড়িতে যাচ্ছ নাকি? আসলে যে সময় ঘটনা সে সময় শুধুমাত্র কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো কারণ ছাড়া মানুষ ফুল হাতা শার্ট পরতো না। ভাস্কর হেসে বলে আমি তো সবসময় এমন পোশাকই পরি। ভাস্কর রুকমণিকে ধমক দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। কৃষ্ণা দাস ভাস্করকে বলে ধান খেতে যা লাশ পাওয়া গেছে সেটা আসলে কুরুপের, তাই না? ভাস্কর বলে হ্যাঁ। কৃষ্ণা দাস অবাক হয়ে বলে কিন্তু তুমি কিভাবে জানলে? ভাস্কর বেশ ঘাবড়ে বলে ও কখনো নিজের গাড়ি অন্য কাউকে চালাতে দিত না। কৃষ্ণা দাস বলে তুমি একবারও ওকে দেখতে গেলে না কেন? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা ছিল? ভাস্কর বলে কুরুপ আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমি ওর এত বিদঘুটে লাশ দেখতে পারতাম না। কৃষ্ণা দাস বলে এখন তাহলে তুমি কি করবে? ভাস্কর বলে গ্রামের সবাইকে খবর দিয়ে ওর অন্তিম সংস্কারের ব্যবস্থা
ব্যবস্থা করব। কিশা দাস জিজ্ঞেস করে ওর আর কোনো আত্মীয় নেই? ভাস্কর বলে ওর বাবা অনেক আগেই মারা গেছে, আর মা হাসপাতালে ভর্তি, আর কুরুপের স্ত্রী শারদা পার্সিয়াতে আছে, ওকে এখনো খবরটা জানানো হয়নি। হঠাৎ বাড়ির বাইরে কলা বাগানের মাঝে একটা ঘর দেখে কিশা দাস জিজ্ঞেস করে এটা কি ওয়াশরুম? কিশা দাসকে সেদিকে যেতে দেখে ভাস্কর বেশ ঘাবড়ে গিয়ে বলে হ্যাঁ, তবে ওটা এখন আর কেউ ব্যবহার করে না। কিশা দাস তারপর সেদিকে এগিয়ে দেখে ওয়াশরুমের বাইরে অনেকগুলো সিগারেট পড়ে আছে, যেন কেউ এগুলো খেয়ে এখানে ফেলে গেছে। কিশা দাস পাশাপাশি দুটো ওয়াশরুমের একটা ওয়াশরুমের দরজা খুলে দেখে তাতে কিছুই নেই। ভাস্কর এবার ভয়ে ভয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে বলে বলছি তো এখানে কেউ আসে না। কিশা দাস ভাস্করকে সরিয়ে দরজাটা খুলতেই দেখে ভিতরে কেউ নেই। কিশা দাসের বেশ সন্দেহ হলে সে ভিতরে ঢুকে দেখে চারপাশটায় কেমন যেন পুরা পুরা গন্ধ। বাইরে বেরিয়ে পাইপের দিকে তাকাতেই দেখে সেখানে পুড়ে যাওয়া কিছু চুল আটকে আছে। এবার কিশা দাসের সন্দেহটা আরো বেড়ে যায়। সে ভাস্করকে শার্টের হাতা উঠাতে বললে ভাস্কর বেশ থতমত খেয়ে বলে এটাই আমার স্টাইল। জনি পেছন থেকে বেশ জোরে ভাস্করকে আঘাত করলে ভাস্কর বাধ্য হয়ে শার্টের হাতা উঠায়। হাতা উঠালে দেখা যায় ভাস্করের হাতে বেশ অনেকটা জায়গা পুড়ে গেছে। কিশা দাস বলে মুখে এত পাউডার মেরেছ কেন? কারণ মুখটাও পুড়ে গেছে তাই না? কিশা দাস জনিকে বলে আমি নিশ্চিত ও এখানে কিছু একটা জ্বালিয়েছে, এখান থেকে সব স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠাও আর ওকে তুলে নিয়ে চলো। ভাস্কর বেশ অনেকক্ষণ ধরে থানায় বসে আছে। জনি আর কিশা দাস বেশ রাগি চোখে তার দিকে তাকিয়ে থাকলে ভাস্কর বিরক্ত হয়ে বলে কতক্ষণ তো বসে আছি, এখন তো কিছু খেতে দিন। কিশা দাস জনিকে বলে ভাস্কর যেহেতু চিকেন অনেক পছন্দ তাই ওর জন্য হোটেল থেকে চিকেন বিরিয়ানি নিয়ে আসো। চিকেন বিরিয়ানির কথা শুনে ভাস্কর বেশ খুশি হয়। ভাস্কর চিকেন বিরিয়ানি খাওয়ার সময় কিশা দাস তার সামনে বসে এক গ্লাস পানি খায়। ভাস্কর খাওয়া শেষ করে বলে আমাকে পানির গ্লাসটা দিন। কিশা দাস হেসে জনিকে বলে ওকে আগামী 2 দিন এক ফোঁটাও পানি দিবে না। এটা শুনে ভাস্কর অবাক হয়ে যায়। সারাদিন এভাবেই কেটে যায়। রাতে কিশা দাস রেকর্ডার অন করে ভাস্করকে বলে শুরু করো। পানির তৃষ্ণা সহ্য করতে না পেরে ভাস্কর বলে আমি কুরুপকে খুন করেছি। ও একবার আমাকে পার্সিয়ায় নিয়ে গিয়েছিল। 2 বছর ধরে আমাকে দিয়ে নানা কাজ করিয়ে টাকা না দিয়েই দেশে পাঠিয়ে দেয়। তখন থেকেই আমাদের সম্পর্কটা ঠিক জমতো না। আমি যখন ওর কাছে টাকা চাইতাম কুরুপ কোনো না কোনো বাহানা দিত। অবশেষে আমি যে সুযোগের অপেক্ষা করছিলাম সেটা পেয়ে যাই। এবার তো আমাকে কিছু পানি দেন। কিশা দাস কলসি থেকে গ্লাসে পানি ঢেলে সেটা ভাস্করের দিকে এগিয়ে দেয়। ভাস্কর ঢক ঢক করে পানি খেয়ে বলে ওকে মেরে আমার কোনো আফসোস নেই। পরের দিন সকালে জন একটা ফাইল এনে কিশা দাসকে বলে আমি সুধাকরণ কুরুপের সব বিস্তারিত নিয়ে এসেছি। কিশা দাস জিজ্ঞেস করে ভাস্কর যাকে মেরেছে সে কি আসলেই কুরুপ ছিল? জনি বলে ওই ভাস্কর 1 নম্বরের মিথ্যাবাদী। আমি জানি না কেউ কাউকে এত সামান্য কারণে খুন করবে কিনা, কিন্তু কেউ কেন কোনো কারণ ছাড়া নিজের কাঁধে খুনের দায় নিয়ে নিবে? কিশা দাস পান মুখে দিয়ে বলে কোথাও না কোথাও কিছু একটা গন্ডগোল আছে। তুমি বরং এখন পর্যন্ত যতগুলো মিসিং কমপ্লেন এসেছে সেগুলোর খোঁজ নাও। কিশা দাস আর জনি চার্লি নামের একজনের বাসায় খোঁজ নিতে যায় যে গত 3 দিন ধরে নিখোঁজ। চার্লির বাবা জিজ্ঞেস করে ওর কোনো খবর পেলেন? জনি বলে আমরা খোঁজ খবর চালাচ্ছি। চার্লির বাবা বলে চার্লি কখনোই রাতে বাসার বাইরে থাকতো না। 2 দিন যখন সে বাসায় ফেরেনি তখন আমি থানায় গিয়ে রিপোর্ট লিখিয়েছি। কিশা দাস জিজ্ঞেস করে চার্লি কি গাড়ি চালাতে জানতো? চার্লির বাবা বলে না তো, কিন্তু কেন? কিশা দাস বলে কাছেই ধান ক্ষেতের কাছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেখান থেকে আমরা একটা পুড়ে যাওয়া লাশ পেয়েছি, এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই কেসের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানতেই আমরা এখানে এসেছি। কিশা দাস চার্লির বাবাকে পুড়ে যাওয়া লাশটাকে ছবি দেখালে সে না দেখেই বলে না এটা আমার ছেলে না। কিশা দাস একটা কাপড়ের স্যাম্পল দেখিয়ে বলে এটা কি চার্লির হতে পারে? চার্লির বাবা বলে আমি জানি না। এদিকে কাপড়টা দেখেই চার্লির স্ত্রী ন্যান্সি কাঁদতে শুরু করে। ন্যান্সি কান্না করতে করতে ঘরের ভেতরে চলে যায়। কিশা দাসের ব্যাপারটা খটকা লাগলে সে ন্যান্সির সাথে আলাদা দেখা করতে যায়। কিশা দাস জিজ্ঞেস করে আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এই কাপড়টা আপনার স্বামীরই তাই না? ন্যান্সি চিৎকার করে কান্না করে বলে এটা আমার স্বামীর, আমার বাচ্চাটা অনাথ হয়ে গেল। কিশা দাস থানায় ফিরে এসে ভাস্করকে উল্টো ঝুলিয়ে লাঠি দিয়ে অনেক মারে। এত মার সহ্য করতে না পেরে ভাস্কর সব সত্য বলতে চাইলে কিশা দাস কনস্টেবলদেরকে থামতে বলে। গল্প চলে আসে সেদিন রাতে, যখন রাস্তার মাঝে দাঁড়িয়ে ভাস্কর 8 লাখ টাকাকে 3 ভাগে ভাগ করতে চাচ্ছিল। সাবু ভাস্করকে বলে আমাদের বস অনেক ভালো মানুষ, এটা করা কি খুব জরুরি? ভাস্কর হেসে বলে তুমি দেখছি মেলা প্রভু ভক্ত। সবাই গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলে রাস্তার কিনারে একজন লোক হাত দেখিয়ে গাড়ি থামাতে ইশারা করে। ভাস্কর পঙ্কজকে গাড়ি থামাতে বলে চার্লি এগিয়ে এসে বলে তোমরা কি আলাপুরা যাচ্ছ? ভাস্কর হ্যাঁ বললেই চার্লি বলে আমাকেও তোমাদের সাথে নিয়ে যাবে। পরে 3টা বাস না থেমেই চলে গেছে। ভাস্কর চার্লিকে ভালো করে দেখে নিয়ে বলে গাড়িতে ওঠো। চার্লি খুশি মনে গাড়িতে উঠে বসলে তারা আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ির মাঝে হঠাৎ চার্লি পঙ্কজকে দেখে বলে তুমি পঙ্কজ ভাই না? পঙ্কজ চার্লিকে চিনতে পেরে বলে তুমি এখানে কি করছো? চার্লি বলে আমি
আমি বেশ কয়েকদিন ধরেই এখানেই কাজ করছি। ন্যান্সি মা হতে চলেছে। পঙ্কজ ভাস্করকে বলে চার্লি আমার পরিচিত। ভাস্কর হেসে বলে তাহলে ব্যাপারটা তো আরো সহজ হয়ে গেল, তুমি বরং আমাদের সাথে ড্রিঙ্কস করো। চার্লি বলে আজ না, কারণ কাল আমার স্ত্রীকে নিয়ে চার্চে যেতে হবে। ভাস্কর পঙ্কজকে ইশারা করলে পঙ্কজ গাড়িটা অন্য রাস্তা চালাতে শুরু করে। চার্লি বলে এটা তো আলাপুরা যাওয়ার রাস্তা না। পঙ্কজ বলে সামনে থেকে আমরা একজনকে পিক করে এরপর আলাপুরার দিকে যাব। সাবু আর ভাস্কর অনেক জোর জবরদস্তি করলেও চার্লি ড্রিঙ্কস করে না। কিছুদূর গিয়ে ভাস্কর পঙ্কজকে গাড়ি থামাতে বলে। পঙ্কজ গাড়ি থামালে সে গাড়ি থেকে নেমে পেছনের সিটে চার্লির পাশে গিয়ে বসে। পঙ্কজ আবারও গাড়ি চালাতে শুরু করে। ভাস্করের জোরাজোরিতে চার্লি ড্রিঙ্কস একবার মুখে দিতেই সেটা থু মেরে ফেলে দিয়ে বলে এর স্বাদটা কেমন জানি, আমি এটা খাবো না। উপায় না পেয়ে সাবু আর ভাস্কর জোর করে চেপে ধরে তাকে পুরো ড্রিঙ্কসটা খাওয়ায়। চার্লি এদের সাথে না পেরে ড্রিঙ্কসটা খেয়েই নেয়। খাওয়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। ভাস্কর নিজের গামছা দিয়ে চার্লির গলা পেঁচিয়ে তাকে মেরে ফেলে। পঙ্কজ নিরুপায় হয়ে সব দেখে আর চুপচাপ গাড়ি চালায়। কুমারের বাড়ির সামনে এসে গাড়ি থামালে সকলে গাড়ি থেকে নামতেই বারে বসে থাকা কুরুপ ব্যাপারটা লক্ষ্য করে বাইরে বেরিয়ে আসে। ভাস্করকে দেখে বেশ রেগে বলেছিলাম ওকে নিয়ে আসবে না। ভাস্কর বেশ ভাব নিয়ে বলে তোমার উপহার নিয়ে এসেছি। কুরুপ দেখে গাড়ির ভেতরে চার্লির লাশ পড়ে আছে। কুরুপ জিজ্ঞেস করে এটা কোথা থেকে জোগাড় করলে? ভাস্কর বলে 1 ঘন্টা আগে আমরাই মেরেছি। কুরুপ ভাস্করকে বলে লাশটা নিয়ে তাড়াতাড়ি তোমার বাসায় চলো। সবাই লাশ নিয়ে ভাস্করের বাসায় আসলে কুরুপের কথা মতো পঙ্কজ আর সাবু মিলে চার্লির লাশটা পেছনের ওয়াশরুমে নিয়ে যায়। এরপর কুরুপ নিজের শরীরে থাকা সমস্ত জিনিসপত্র খুলে চার্লির লাশকে পরিয়ে দেয়। ভাস্কর জিজ্ঞেস করে ওকে কি এখানে জ্বালিয়ে দিবে? কুরুপ বলে এখানে শুধু ওর চেহারাটা জ্বালাবো, বাকি কাজ অন্য কোথাও হবে। কুরুপ চার্লির চেহারাটা জ্বালিয়ে দেয়। চেহারা পোড়ানোর শেষে সবাই মিলে কুরুপের গাড়িতে চার্লিকে বসিয়ে গাড়ি সহ ধাক্কা মেরে ক্ষেতের মাঝে কাঁচা মাটিতে ফেলে দেয়। কুরুপ চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে এখন কেউ নেই। এই সুযোগে পঙ্কজ আর সাবু পুরো গাড়িতে কেরোসিন ঢেলে দেয়। ভাস্কর মশালে আগুন ধরিয়ে সেটা দিয়ে গাড়িতে আগুন ধরাতে গেলেই হুট করে একটা আগুনের ফুলকি এসে ভাস্করের হাতে আগুন ধরে যায়। ভাস্কর হাত ছেড়ে আগুন নেভাতে পারলেও বেশ অনেকটাই পুড়ে যায়। দূর থেকে মশাল হাতে কাউকে এগিয়ে আসতে দেখে তারা সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ভাস্কর ম্যাচ বক্স আর হ্যান্ড গ্লোভস ধান ক্ষেতের পাশেই ফেলে দেয়। গল্প চলে আসে বর্তমানে। থানার মেঝেতে বসে ভাস্কর, পঙ্কজ আর সাবু মশার কামড় খাচ্ছে। তখন এই কেশাদার সেখানে এসে বলে টাকার জন্য তোমরা সবকিছু করতে পারো তাই না? পঙ্কজ বলে আসলে 8 লাখ টাকার নাম শুনে আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। কেশাদাস অবাক হয়ে জিজ্ঞেস করে 8 লাখ টাকা? ভাস্কর বলে আমরা আমাদের পুরো জীবনেও এত টাকা কামাতে পারবো না। সাবু বলে আমরা সবাই 2 লাখ করে পেতাম। কেশাদাস হেসে বলে মানে সুধাকার কুরুপও ভাগে 2 লাখ পেত তাই না? কুরুপ আর তার স্ত্রী পার্সিয়াতে কত বেতন পায় জানো? 1 মাসে 80,000 টাকা। সেই কুরুপ মাত্র 2 লাখ টাকার জন্য কাউকে খুন করবে? 2 লাখ কেন, 8 লাখ টাকার জন্য কেউ এমন উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করবে না। কেশাদাস সবাইকে বলে তার মানে টাকা ছাড়াও এই খুনের মাঝে অন্য কোনো রহস্য জড়িয়ে আছে। কেশাদাস জিজ্ঞেস করে শেষবার তোমাদের সাথে কুরুপের কবে দেখা হয়েছিল? ভাস্কর বলে ধান খেতে। আর সাবু বলে শেষবার আর্নাকুলামে দেখা করলে সে আমাকে আমার গ্রামের বাইরে চলে যেতে বলেছিল। কেশাদাস কুরুপকে ধরার জন্য ডিএসপি কে পুরো শহরে পোস্টার লাগাতে বলে। ডিএসপি বলে এটা আমার বেতন থেকে করতে হবে। কুরুপকে ধরার জন্য তোমার হাতে খুব কম সময় আছে। অপরদিকে হোটেল বয় খাবার দিতে এসে কুরুপকে দেখলে তার কিছু একটা মনে পড়ে। ডিএসপি বলে কুরুপ নিজের পাসপোর্ট দিয়ে আর পাশে যেতে পারবে না। কেশাদাস বলে নকল পাসপোর্ট বানাতে খুব বেশি সময় লাগে না। কুরুপ দেশে আসতেই ইন্স্যুরেন্সের গল্পটা এই 3 জনকে বলে, মানে কুরুপ পার্সিয়াতে এসব প্ল্যান করে এসেছে। তখন জনি এসে বলে স্যার আলান কি তার লজের হোটেল বয় কুরুপকে একটা রুমে দেখেছে। পুলিশের টিম সেখানে পৌঁছাতেই হোটেল বয় কুরুপকে রুম দেখিয়ে দেয়। কেশাদাস দরজা খুলে ভেতরে গিয়ে দেখে কুরুপ ভেতরে নেই। বাথরুমের দরজা ভেঙে ভেতরে যেতেই চোখে পড়ে ভেন্টিলেটরের বাইরে একটা চাদর বেঁধে রাখা। কেশাদাস জনিকে বলে তাড়াতাড়ি বাইরে গিয়ে কুরুপকে ধরো। পুলিশের টিম সাথে সাথে হোটেলের পেছন থেকে কুরুপকে খুঁজতে যায়। কেশাদাস হোটেল রুমের মান্নার নামের একটা জায়গায় যাওয়ার জন্য একটা বাসের টিকিট পায়। জনি ফিরে এসে জানায় কোথাও পাওয়া যায়নি। কেশাদাস বলে নিশ্চয়ই কুরুপের কোনো আত্মীয় মান্নারে থাকে, যত জলদি পারো খোঁজ বের করো। কেশাদাস মান্নারে কুরুপের মামার সাথে দেখা করলেও মামা বলে তুমি যতই চেষ্টা করো না কেন আমি কুরুপের ব্যাপারে কিছুই বলবো না। বাধ্য হয়ে ডিএসপি অনুমতি নিয়ে কুরুপের মামাকে কেশাদাস জিজ্ঞেস করে আপনি শেষবার কুরুপকে কোথায় দেখেছিলেন? মামা বলে কয়েকদিন আগে কুরুপ আসলে আমি জিজ্ঞেস করেছিলাম এখন কোথায় যাবে। জবাবে কুরুপ বলে ভোপালে বিজয় ভাইয়ের বাসায় যাব, তবে এবার থেকে কে আমাকে দেখতে পাবে সেই সিদ্ধান্ত আমিই নিব। কেশাদাস তাদের সাথেই ভোপালের উদ্দেশ্যে রওনা দেয়। বিজয়ের বাসায় গেলে তারা জানায় 4 দিন আগে কুরুপ বলেছিল এখন সে বোম্বেতে শালিনীর মামির বাসায় যাবে। মুম্বাইতে শালিনীর বাসায় খুব ভালোভাবে সার্চ করতে গিয়ে কেশাদাস ডাস্টবিনে ডায়াবেটিস রোগীর একটা প্রেসক্রিপশন পায়। কেশাদাস প্রেসক্রিপশনটা নিয়ে হাসপাতালে যায় কুরুপের খোঁজ করতে। কেশাদাস নার্সকে জিজ্ঞেস করে যার প্রেসক্রিপশন তার ব্যাপারে কিছু বলতে পারবেন? নার্স
জর্জ বলে লোকটা আপনার চাইতে খাটো। কৃষ্ণদাস বলে তাহলে সেটা কুরুপ না, কুরুপ তো লম্বায় 6 ফিটের উপরে। ভারতের প্রতিটা শহরের কোনায় কোনায় কুরুপের পোস্টার লাগিয়ে বলা হয় কুরুপকে দেখলে পুলিশকে যেন চিঠি লিখে জানায়। কয়েকদিন পর জনির বেশ কিছু চিঠি এনে কৃষ্ণদাসকে বলে কুরুপকে দেখেছে দাবি করে অনেকে চিঠি পাঠিয়েছে। চিঠিগুলো দেখার সময় একটা চিঠিতে কৃষ্ণদাসের চোখ আটকে গেলে সে পড়তে শুরু করে। কৃষ্ণদাস জনিকে বলে এই চিঠিতে কুরুপের নাম ছাড়াও কুরুপ যার সাথে দেখা করেছিল তার নামও আছে। লোকটার নাম ইসহাক। ইনফরমারের কাছে খোঁজ নিয়ে কৃষ্ণদাস ইসহাকের সাথে দেখা করতে আসে। কৃষ্ণদাস ইসহাককে নিজের পরিচয় দিয়ে বলে কেরালায় তোমার পুরনো কিছু ফাইল ওপেন করেছি, যদি সেগুলো বন্ধ করতে চাও কুরুপের কোথায় কি আছে সেটা বলতে হবে। ইসহাক নোটপ্যাডের একটা পাতা ছিঁড়ে বলে কুরুপ কোথায় আছে সেটা শুধু এখানে লেখা আছে বলে পৃষ্ঠাটা মুখে দিয়ে গিলে ফেলে। কনস্টেবল ইসহাককে ধরে নিয়ে গেলে কৃষ্ণদাস একটা পেন্সিল দিয়ে নোট প্যাডের উপরে দাগ দিতে থাকে। পেন্সিলের দাগে সেখানে লেখাটা ভেসে উঠলে দেখা যায় ইসহাক সেন্ট্রাল লাইব্রেরিতে জর্জ নামের একজনের সাথে দেখা করার কথা লিখেছিল। কৃষ্ণদাস সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে বুক সেলফ খুঁজতে খুঁজতে জর্জ পাওয়েল নামের এক লেখকের একটা বই পায়। সেই বইয়ের ভিতরে খুঁজতেই দেখে বইয়ের ভেতরে মুম্বাই থেকে বিদেশে যাওয়ার জন্য জাহাজের একটা টিকিট রাখা। তখনই সেখানে একটা লোক আসে। কৃষ্ণদাস জনিকে এসে বলে কুরুপ রয়্যাল ভাইকিং নামের একটা জাহাজে করে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। সাথে সাথে লোকাল পুলিশের একটা টিম নিয়ে কৃষ্ণদাস জাহাজ ঘাটে একটা চেকপোস্ট বসায়। ইন্সপেক্টর সবাইকে কুরুপের ছবি দেখিয়ে বলে এই লোকটার নাম কুরুপ, এই লোকটা যে কোনো বেশ ধরে আসতে পারে, সবাই নজর রাখবে। জাহাজ ঘাটের ভেতরে আসতেই কৃষ্ণদাস দেখে সাধুর বেশি একটা লোক জাহাজে উঠছে। সাথে সাথেই সবাই মিলে তাকে তাড়া করে। কৃষ্ণদাস জাহাজের ইঞ্জিন রুমে এসে চারিদিক খুঁজতে থাকে। তখনই মনে হয় কেউ যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু উপরে তাকালে কাউকেই দেখা যায় না। সেই সাধুবেশী লোকটাকে ধরে দেখা যায় সেটা অন্য একজন। পুরো জাহাজ খুঁজেও কুরুপকে না পেলে পুলিশের টিম জাহাজটা ছেড়ে দেয়। কৃষ্ণদাস পুলিশ ভ্যানের সামনে আসে। জনি বলে স্যার এই ভ্যানের ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না। ততক্ষণে রয়্যাল ভাইকিং জাহাজটাও অনেক দূরে চলে গেছে। গল্প চলে আসে 1969 সালে মাদ্রাজে, মানে সেই প্রথমে যখন গোপীকে পরিবারের সবাই জোর করে এয়ারফোর্সে পাঠায়। গোপী বলছে এই কারণে গোপী থেকে সে কেন আর কিভাবে কুরুপ হলো সেটা এবারই বোঝা যাবে। এই সব ধরাবাঁধা নিয়ম মাফিক জীবন চালানো গোপীর মোটেও পছন্দ না। তাই রাত হলেই কয়েকটা চাদর জোড়া দিয়ে এয়ারফোর্স ক্যাম্পের দেওয়াল টপকে বাইরে চলে আসতো। বাইরে কিছু ছেলেকে আড্ডা দিতে দেখে গোপী জিজ্ঞেস করে এখানে কোথাও ড্রিঙ্কস এর বোতল পাওয়া যাবে? তাদের মাঝে একজন বলে এত রাতে কোথাও পাবে না, সামনের ওই বিল্ডিংটা দেখছো না ওখানেই পাবে। গোপী বলে আমি তো ওখান থেকে আসছি। ছেলেটা বলে তোমার ক্যাম্পাসের মধ্যেই সব পাওয়া যায়, 3 গুণ দাম দিয়ে আমরা ওখান থেকে কিনে আনি। গোপী কিছু একটা হিসাব করছে। সাথে সাথেই ক্যাম্পের এক অফিসারের রুমে এসে দরজায় নক করে বলে একটা বোতল পাওয়া যাবে। অফিসার দুটো বোতল নিয়ে বাইরে এসে গোপীকে দেখে ঘাবড়ে যায়। কুরুপ বলে আরে মূর্তি স্যার বেশ ভালোই ব্যবসা করেছেন তো। পরদিন সকালে প্যারেডের সময় গোপী মূর্তিকে বলে আজ 3 বোতল লাগবে, আর সেই বোতলগুলো ক্যাম্পের বাইরে এনে খুব সামান্য লাভ রেখে বিক্রি করে দিত। একদিন রাতে মূর্তি গোপীকে বলে আমি 4 মাসে যে কটা বোতল বেচতাম তুই সেগুলো 3 সপ্তাহে বেচেছিস। এভাবে চলতে থাকলে এখানকার অফিসারদের জন্য কিছুই থাকবে না। গোপী ব্যাগ থেকে জুতা বের করে বলে শুধু ড্রিঙ্কস নিয়ে পড়ে থাকলেই হবে না, এই জুতাগুলোর বাইরে ভালো চাহিদা আছে। গোপী যখন মাদ্রাজ ক্যাম্পে খুব ভালোভাবে নিজের ব্যবসা শুরু করেছিল তখনই সেই ক্যাম্পের ব্রিগেডিয়ার সাতিয়া গোপীকে বোম্বে এয়ারফোর্স ক্যাম্পে ট্রান্সফার করে দেয়। গোপীর স্বপ্নের জীবন শুরু হওয়ার আগেই যেন সেটা শেষ হয়ে গেল। বোম্বেতে পোস্টিং এর পর থেকেই সেই ক্যাম্পের ব্রিগেডিয়ার গোপীকে স্টোররুমের দায়িত্ব দেয়। স্টোর রুমের চাবি দিয়ে বলে কোন মালামাল জাহাজ ঘাট থেকে আসছে, কোন মালামাল যাচ্ছে, প্রতিটা মালামালের হিসাব রেজিস্টার করে খাতায় উঠাবে। তোমার কাছে 4 ঘন্টা সময় আছে। গোপী তাড়াতাড়ি স্টোর রুমে গিয়ে লাইট অন করে ভেতরে আসে। চারিদিকে এত অস্ত্র আর এয়ারফোর্সের দামি দামি সব মালামাল দেখে গোপী ভাবে এটা তো কোনো গুপ্তধনের চাইতে কম না। সে সময় মাস্তান কারিমলালা আর মুতলেয়ার মুম্বাইতে যেভাবে রাজত্ব চালাচ্ছিল গোপীও ঠিক সেই পথটাই বেছে নেয়। বোম্বেতে এসে এই অবৈধ জগতে পা দিতে গোপীর নতুন বন্ধুত্ব হয় ইসহাকের সাথে। এয়ারফোর্সের স্টোর রুম থেকে অস্ত্র সহ বিভিন্ন মালামাল বের করে গোপী ইসহাককে দিত, আর ইসহাক সেটা মুম্বাইয়ের কালো বাজারে বেচত। একদিন সন্ধ্যায় ইসহাক গোপীকে বলে এখানকার গ্যাংগুলোর মধ্যে তো সমঝোতা হয়ে গেল, সিঙ্গাপুরে একটা পার্টি পেয়েছি, আপনি বললে কথা বলে দেখব। গোপী বলে আমরা সবসময় কমিশনে কাজ করেছি, এবার খেলাটা বদলে ফেলে সরাসরি মাঠে নামতে হবে। যুদ্ধের সময় আমাদের দেশ অনেক টাকার অস্ত্র কিনেছিল, যুদ্ধ শেষ হয়ে গেলে সেই অস্ত্রগুলো স্টোর রুমের জং ধরে নষ্ট হচ্ছে, সেই সব অস্ত্রের হিসাব আমি রাখি, আর আমি জানি তুমি সেই অস্ত্রগুলো বেচতে পারবে। ইসহাক ধীরে ধীরে সবার সাথে গোপীর পরিচয় করিয়ে দেয়। ছোট একটা চোর থেকে গোপীকে বানায় বড় মাপের খেলোয়াড়। ইসহাক লিও নামের এক আর্ম ডিলারের সাথে গোপীর পরিচয় করিয়ে দেয়। এক রাতে অস্ত্রগুলো ডিলারের কাছে দেওয়ার সময় জাহাজ ঘাটে নৌবাহিনীর এক অফিসার এসে বলে এসব মালামালের ডকুমেন্ট দেখাও। গোপী তার বানানো নকল ডকুমেন্ট দেখালে অফিসার বলে আচ্ছা তুমি তোমার কাজ করো। একদিন সকালে এই ক্যাম্পের ব্রিগেডিয়ার বলে তোমাকে বলেছি প্রতিদিন স্টোর রুম ভিজিট করে
ভেরিফাই লিস্ট আমাকে দিবে। 1 সপ্তাহ সময় দিলাম, এরপরে স্টোর রুমের সবকিছুর একটা লিস্ট যেন আমার টেবিলে থাকে। গোপী বুঝতে পারে সে এভাবে খুব বেশি দিন স্টোর রুমের মালামাল হিসাব লুকিয়ে রাখতে পারবে না। ব্রিগেডিয়ার তাকে 1 সপ্তাহের সময় দিয়েছে, তাই যা করার এর মাঝেই করতে হবে। আর ঠিক এই কারণেই সেদিন সাদ্দার সাথে রেস্টুরেন্টে বসেও কুরুপ মনমরা হয়েছিল। সে এটাই চিন্তা করছিল যে কিভাবে এইসব ঝামেলা থেকে একেবারে মুক্ত হওয়া যায়। একটা আইডিয়া মাথায় আসতেই সাদ্দাকে একাই হোস্টেলে পাঠিয়ে দেয়। অসুস্থতার বাহানা করে ইনস্টিটিউট থেকে ছুটি নেয়। এরপর এয়ারফোর্সে গোপীর মৃত্যুর সংবাদ পৌঁছালে 2 কনস্টেবল ইনকোয়ারি করতে গ্রামে আসে। তখন গোপীর বাবা শোকে কাতর হয়ে বলে গোপী যখন এসেছিল তখন অনেক অসুস্থ ছিল। আরেক কনস্টেবল বলে আমি আশেপাশে প্রতিবেশীদের থেকে খবর নিয়ে আসি। কনস্টেবল এক বাসায় এসে এক মহিলাকে জিজ্ঞেস করে আপনার পাশের বাড়ির গোপী কি মারা গেছে জানেন? মহিলাটি বলে তখন তো আমরা এখানে ছিলাম না, খবর পেয়ে চলে আসি। ঠিক তখনই ভেতর থেকে একজন বলতে বলতে আসে উনি তো মিথ্যা বলছে, কালকেই দোকানে দেখেছি, লোকটা আর কেউ নয় বরং গোপী নিজেই। কনস্টেবল বলে ধীরে বলো, আর একজন শুনে ফেলবে। তা তুই বাবাকে কিভাবে রাজি করালি? গোপী বলে প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে। কনস্টেবল জিজ্ঞেস করে তুই ডেথ সার্টিফিকেট চাস, কিন্তু এটা দিয়ে কি হবে? গোপী বলে এয়ারফোর্সে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, সার্টিফিকেট পেলে ওখান থেকে আর কেউ খুঁজতে আসবে না। আরেক কনস্টেবল ডাক দিলে গোপীর সেট করা কনস্টেবল চলে যায়। গোপীর মৃত্যুর খবর শুনে সাদা যখন মনমরা হয়ে রাস্তায় হাঁটছিল তখন ভিড়ের মধ্য থেকে ইশাক এসে সারদাকে সাবওয়েতে দেখা করার জন্য চিরকুট হাতে গুজে দেয়। সাবওয়েতে দেখা করে গোপী জানায় গোপী কৃষ্ণা মারা গেছে, এখন থেকে তার নাম সুধাকর কুরু। গোপী আর সারদা বিয়ে করে পার্সিয়া চলে আসে, আর পার্সিয়াতে আর্মডিলার লিও তাদেরকে রিসিভ করে। এভাবে বেশ কয়েক বছর পার হয়ে যায়। 1976 সালে কুরুপ এখন পেট্রোলিয়াম অয়েল কোম্পানিতে কাজ করে। আশেপাশের সবাই কুরুপের এত উন্নতি দেখে বেশ হিংসা করত, কারণ কুরুপের স্যালারি এখন এয়ারফোর্স থেকেও 5 গুণ বেশি। পার্সিয়াতে স্ত্রী, সন্তান আর নতুন চাকরি নিয়ে কুরুপের জীবন একদম পারফেক্ট ভাবে চলছিল। কিন্তু কুরুপের আসল গন্তব্য তো ছিল অন্য কিছু। লিও একদিন ঘোড়ার রেসের ময়দানে এসে কুরুপকে পার্সিয়ার সবচেয়ে ধনী রাজকুমার ওয়ালিদকে দেখায়। ওয়ালিদের ঘনিষ্ঠ আর বিশ্বস্ত লোক হতে কুরুপের প্রায় 2.5 বছর লেগে যায়। ওয়ালিদ যেখানে যেত কুরুপকে সাথেই রাখতো। একদিন ওয়ালিদ গাড়ি চালানোর সময় হঠাৎ কুরুপকে বলে ব্রেক ফেল হয়ে গেছে, কিছুই হচ্ছে না। ওয়ালিদ কুরুপকে বলে তুমি গাড়ি থেকে লাফ দাও। কুরুপ ভয়ে এদিক সেদিক করে শেষমেশ ওয়ালিদের কথা মতো লাফ দেয়। কিছুদূর গিয়ে ওয়ালিদ গাড়ি থামিয়ে হাসতে থাকে। কুরুপ কিছুই বুঝে উঠতে পারে না এসব কি হয়ে গেল। কুরুপ ওয়ালিদের কাছে আসলে ওয়ালিদ বলে বাবা চাই আমি যেন ব্যবসা বাণিজ্য থেকে দূরে থাকি, কারণ আমি ছোট, কিন্তু ব্যবসার ব্যাপারে আমি এতটাও অবুঝ না। সবাই যখন চেষ্টা করছে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? এখান থেকে কুরুপ ওয়ালিদের রাইট হ্যান্ড হয়ে যায়, যার ক্ষমতা ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীর সমান। 1982 সালে কুরুপের ছেলে জন্মদিনে ওয়ালিদ আসে। কুরুপ বেশ হাসি খুশি ভাবেই ওয়ালিদকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে আসে। ওয়ালিদ কুরুপের সামনে ভয়ঙ্কর রকমের একটা ডিলের প্রস্তাব রাখে, আর কুরুপ এত ভালো মানুষ ছিল না যে সে রাজি হবে না। টাকার জন্য কুরুপ সবই করতে পারে, তাই কুরুপও রাজি হয়ে যায়। একদিন অফিসে কুরুপ তার জুনিয়র সাবুকে ইচ্ছা মতো একটা নম্বর বলতে বললে সাবু বলে 8। কুরুপের কোনো চিন্তা ভাবনা বাদেই একটা ফর্ম ফিল আপ করে। ফর্ম ফিল আপের পর কুরুপ এজেন্সিতে কল করে সাবু আর তার নামের পরের মাসে 4 তারিখে ইন্ডিয়ার টিকিট কাটতে বলে। সাবু অবাক হয়ে তাকিয়ে ভাবে হুট করে ইন্ডিয়া কেন? কুরুপ এজেন্সিকে বলে রিটার্ন টিকিট শুধু সাবুর নামেই হবে। বাসায় সারদা ড্রয়ার থেকে একটা খাম বের করে পড়ে দেখে ইন্স্যুরেন্সের কাগজ। কুরুপকে জিজ্ঞেস করে আরো একটা ইন্স্যুরেন্স কেন? কুরুপ বলে চিন্তা করো না, সামান্য একটা ইন্স্যুরেন্সই নিয়েছি। সারদা জিজ্ঞেস করে এখন আবার ইন্স্যুরেন্সের কি দরকার? কুরুপ সহজ সরল সারদাকে কথার জালে ফাঁসিয়ে বলে বেঁচে যখন আছি এক না একদিন তো মরতেই হবে। সারদাও আর কিছুই বলে না। ইন্ডিয়া এসে কুরুপ ভাস্করদেরকে বলে পার্সিয়াতে আমার একটা ইন্স্যুরেন্স আছে, কি বলো সেটা দাবি করি? ভাস্কর হ্যাঁ বললে সেই অনুযায়ী প্ল্যান বানায়। চার্লিকে মেরে আগুনে পুড়িয়ে কুরুপ সাবুকে এক বাস স্টপে ছেড়ে বলে 10 তারিখে পার্সিয়া যাওয়ার টিকিট, যদি পারি আরো আগে জানাবো, ততদিন লুকিয়ে থাকবি, আমার সাথে না থাকাই ভালো। কুরুপ সাবুকে নামিয়ে দিয়ে নিজে হোটেলে গা ঢাকা দেয়। কিন্তু পুলিশ তখনই সেখানে পৌঁছে গেলে কুরুপ ব্যাগ গুছিয়ে বের হতেই যাবে, তখনই দরজার সামনে ওয়েটার এসে বলে আপনার বিলটা দিয়ে দিন। কুরুপ বুঝে যায় সামনের গেট দিয়ে বের হওয়া সম্ভব না, তাই হাসি মুখে বিল নিয়ে দরজা লাগিয়ে দেয়। ওয়েটার পুলিশদেরকে জানায় কুরুপ ভেতরেই আছে। কুরুপ তাড়াতাড়ি করে বেডশিট নিয়ে ওয়াশরুমে এসে ভেন্টিলেটর দিয়ে নামতে যাবে, তখনই পুলিশ দরজা ভেঙে ভেতরে চলে আসে। কুরুপ নামতে গিয়ে দেখে উপরে সিলিং খোলা, তাই নিচে না নেমে উপরে সিলিং এর উপর লুকিয়ে পড়ে। চাদর ঝুলে দেখে কৃষ্ণদাস ভাবে কুরুপ পালিয়ে গেছে। তাকে হোটেলে না পেয়ে কৃষ্ণদাস নিরাশ হয়ে ফিরে যায়, আর টিমকে বলে নিশ্চয়ই ওর পরিবারের কেউ ওকে সাহায্য করছে, খোঁজ নাও। এই কথা শুনে কুরুপ নিচে নেমে আসে। সেই ওয়েটার কিছুক্ষণ পর রুম ক্লিন করতে আসে, দেখে রুমে কুরুপ দাঁড়ানো। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আপনি জাননি? কুরুপ শয়তানি এক হাসি দিয়ে ওয়েটারকে বেঁধে ফেলে। যাওয়ার সময় ওয়েটারের পকেটে কিছু টাকা গুজিয়ে দিয়ে বলে এটা তোমার পুলিশকে কল দেওয়ার খরচ। থানায় একজন কল দিয়ে কৃষ্ণদাসকে খোঁজে। ইন্সপেক্টর বলে স্যার থানায় নেই, ভোপালে গেছে। লোকটা জিজ্ঞেস করে কেন আর কবে আসবে? ইন্সপেক্টর বলে জানি না, সুধাকরণ কুরুপকে ধরতে গেছে, তা
আপনি কে? লোকটা বলে আমি তো কুরুপ। ইন্সপেক্টরের চোখ বড় বড় হয়ে যায়। কুরুপ বলে স্যার আসলে বলবেন সুধাকরণ কুরুপ কল দিয়েছিল বলেই শয়তানের মতো হাসতে হাসতে কল কেটে দেয়। পেপারে কুরুপের ভোপাল আসার কথা ছেপেছে, তাই বিজয় মামার স্ত্রী মানে মামি কুরুপকে বলে এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা। বাসায় এসে দেখে কুরুপ কোথাও নেই। বোম্বের বাজারে শাইনি বাজার করতে গেলে কুরুপ মুখে কাপড় পেঁচিয়ে মামির কাছে আসে। মামি বলে তুই এখানে কেন এসেছিস? পুলিশ তোকে সব জায়গায় খুঁজছে, তো তাড়াহুড়ার জন্য পুলিশ আমাদের পর্যন্ত পৌঁছে যাবে, তুই এটা কেন করলি? জ্যান্ত একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেললি? কুরুপ বলে ওগুলো মিথ্যা কথা, আমি কাউকে মারিনি, শুধু মর্গ থেকে লাশ আনতে বলেছিলাম, কিন্তু গাধাগুলো এমন করবে তাকে জানতো। দুনিয়া চোখে আমি সবচেয়ে বড় আসামি হয়ে গেছি। মামি বলে তুই ভোপালে বিজয়কে কল কর। কুরুপ বলে সেখান থেকে আসছি। মামি এবার চিন্তায় পড়ে যায় কুরুপকে এখন কোথায় পাঠাবে। কুরুপ বলে আমি আপনাকে ঝামেলায় ফেলবো না, অনেকদিন ভালো কিছু খাই না, আপনি আমাকে একদিন রাখেন তারপর চলে যাব। মামির মন নরম হতেই কুরুপকে বাসায় নিয়ে আসে। এদিকে কিশা দাস ভোপালে আসে। শাইনি মামি দরজা জানালা বন্ধ করে কুরুপকে খেতে দেয়। কুরুপ জেনে যায় কিসের একটা ইঞ্জেকশন নেয়। বিজয়ের বাসা থেকে কিশা দাস জানতে পারে কুরুপ বোম্বে আছে। সকালে কুরুপ সেখান থেকেও চলে যায়, তাই কিশা দাস শাইনি মামির বাসায় এসেও কুরুপকে পায় না। কুরুপ সেই ইঞ্জেকশনের জন্য নিজেকে রোগী সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়। পুলিশের টিম শহরের সব জায়গায় খোঁজা শুরু করে। পুলিশের চোখ ফাঁকি দিতেই কুরুপ কখনো রোগী তো কখনো সন্ন্যাসীর রূপ ধারণ করে। কুরুপ মামাকে কল দিলে সে কিশা দাসকে গিয়ে বলে কুরুপ কল করেছিল, সাদার সাথে দেখা করতে আমার সাহায্য চেয়েছে। কিশা দাস হেসে বলে কুরুপ কি এতই বোকা? সে কবে থেকে তোমাকে বিশ্বাস করা শুরু করলো? আর কুরুপ সাদার সাথে কোথায় দেখা করবে? সে তো এখন জেলে। সালটা 1984 জুন মাস। কিশা দাসের এমন বলার কারণ হলো কুরুপের সঙ্গী হিসাবে সারদাকে পুলিশ গ্রেফতার করেছে। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ভিড়ের মধ্যেই পুলিশ সেজে কুরুপ সারদাকে চিরকুট দিয়ে যায়। সারদার চিরকুট পরে মনে মনে হেসে দেয়। কুরুপকে ধরার জন্য গ্রামে তার বাসায় ক্ষেতের মধ্যে পুলিশের গার্ডে রাখা হয়। চালাক কুরুপ তাদের বোকা বানিয়ে বামুন সেজে বাসায় প্রবেশ করে। পুলিশ ভাবে হয়তো ওষুধ দেওয়ার জন্য কেউ এসেছে। মা প্রথমে চট দিল, পরে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। এরপর পরম যত্নে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দেয়। চোর পুলিশের এই খেলায় কুরুপ সব সময় পুলিশের থেকে 2 ধাপ এগিয়ে থাকতো। কুরুপকে বাঁচাতে লিও নতুন এক দেশে যাওয়ার ব্যবস্থা করে, যার পাসপোর্ট সে ইসাকের কাছে দিয়ে রেখেছিল। কিন্তু কুরুপের পৌঁছানোর আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়। কুরুপ ভিড়ের মধ্যে সাধারণ মানুষ হয়ে চা পান করা শুরু করে। পুলিশ পাশ দিয়ে হেঁটে গেলেও তাকে চিনতে পারে না। কুরুপ বুঝে যায় কিশা দাস তাকে হুন্নে হয়ে খুঁজছে। এভাবে বেশি দিন থাকা সম্ভব না, তাই সিদ্ধান্ত নেয় এখন থেকে পুলিশ কুরুপের পিছনে নয়, বরং কুরুপ পুলিশের পিছনে ঘুরবে। কুরুপ পুলিশ সেজে সবসময় কিশা দাসের আশেপাশেই থাকতো। গাড়ির ড্রাইভার হয়ে গাড়িতে বসে থাকতো, তাই কারোর নজর সেভাবে কুরুপের উপর পড়তই না। একদিন জানতে পারে পুলিশের বলা বলি করছে কুরুপ হয়তো শিপ দিয়ে পালানোর চেষ্টা করবে, তাই কিশা দাস তার টিমকে কুরুপের ছবি দেখিয়ে বলে একে যেভাবেই হোক ধরতে হবে। পোর্টের সামনে এসে দেখে শিপে অনেক সন্ন্যাসী উঠেছে। একজন পুলিশকে দেখে ভয় দৌড়ানো শুরু করলে পুলিশ ভাবে ওটাই কুরুপ, তাই তাকে ধরতে সবাই দৌড়ায়। কুরুপও খুঁজে যাওয়ার বাহানায় জাহাজে ওঠে। সন্ন্যাসীকে ধরার চিন্তায় কৃষ্ণা একবারের জন্য খেয়ালই করে না কুরুপ তার টিমের মধ্যেই আছে। শিপে উঠে কুরুপ উল্টা সবাইকে বলে তোমরা ওদিকে যাও, বাকিরা এদিকে যাও। সবাই এদিক সেদিক চলে গেলেই পুলিশের পোশাকে থাকা কুরুপ ইন্দ্রের রুমের দিকে চলে আসে। ধীরে ধীরে এগিয়ে দেখতে থাকে যে পণ্ডিতের ছদ্মবেশে থাকা লোকটা কোথায়। তখনই সামনে তাকাতেই দেখে লোকটার সামনেই লুকিয়ে আছে, তবে সে কুরুপকে দেখতে পায় না। তাই কুরুপ সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। তখনই সিঁড়ি দিয়ে কনস্টেবলদেরকে নামতে দেখে কুরুপ দ্রুত ইঞ্জিন রুমের এক কোনায় লুকিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এক কনস্টেবল সেদিকে খুঁজতে আসে। ভয়ে কুরুপের জানতো যায় যায় অবস্থা। তবে পণ্ডিত বেশে থাকা লোকটা তখন ধীরে ধীরে সরতে গেলেই একটা পিলারে ধাক্কা খায়, আর সেই শব্দে কনস্টেবল দৌড়ে তাকে ধরতে যায়। আর এই সুযোগে কুরুপ বেঁচে যায়। সবাই চলে গেছে বুঝতে পেরে কুরুপ সিঁড়ি বেয়ে উঠতে গেলেই আবারও দরজার শব্দ শুনে দৌড়ে পালায়। এবার কিশা দাস এসেছে বুঝতে পেরে কুরুপ দ্রুত ইঞ্জিন রুমের ইমার্জেন্সি এক্সিট দিয়ে উঠে ডকের উপরে ওঠে। কিশা দাস খুঁজতে খুঁজতে সেখানে আসলে উপরে তাকিয়ে কাউকেই দেখে না, কারণ কুরুপ তখন দরজার পাশে লুকিয়ে আছে। এদিকে জাহাজে ডাইনিং হলে সেই পণ্ডিতের ছদ্মবেশে থাকা লোকটা ধরা পড়ে যায়। কুরুপ কোন রকমে পালিয়ে ডাইনিং এর ওয়েটারদের রুমে চলে আসে। এদিকে জাহাজে কিছু না পেয়ে পুলিশ জাহাজ ছেড়ে দেয়। তখনই কিশা দাসের এক জুনিয়র বলে পুলিশ ভ্যানের ড্রাইভারকে নাকি পাওয়া যাচ্ছে না। কিশা দাস এবার কুরুপের সব প্ল্যানিং বুঝতে পারে, তবে বড্ড দেরি হয়ে গেছে। সবাই এতদিন ভাবছিল ইন্স্যুরেন্সের সামান্য 8 লাখের জন্য কুরুপ এক গাড়ি আর মানুষ পুড়িয়ে প্রমাণ করেছে সে কত বোকা। কিন্তু এর পেছনে কুরুপের কত বড় প্ল্যানিং আছে তা কেউ কখনো কল্পনা করতে পারবে না। কিছুক্ষণ পরে কুরুপ ওয়েটারদের বেশে লিওর কাছে কফি নিয়ে আসলে সে বিরক্ত হয়ে বলে আমি কফির অর্ডার দেইনি, কিন্তু তবুও ওয়েটারকে ওভাবে দাঁড়াতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কুরুপ কফিতে চিনি গুলাতে জিজ্ঞেস করে আমার নতুন নাম কি। লিও আলেকজান্ডার বলে নতুন পাসপোর্ট দেয়। কুরুপ তার নতুন নাম আলেকজান্ডারের নতুন রূপ নিতে নিতে ভাবে সুলতানের চতুর্থ স্ত্রীর তৃতীয় ছেলে ওয়ালিদ তার পরিবারে বেশ অবহেলিত ছিল, আর সে ভালো করে জানতো সুলতান কখনোই তাকে তার রাজত্ব দিবে না। তাই ওয়ালিদের
একটাই স্বপ্ন ছিল, তা হলো সুলতানের থেকেও বেশি শক্তিশালী হওয়া। আর তাই ওয়ালিদ কালো সোনা মানে অপরিশোধিত তেলের ব্যবসা শুরু করে। কুরুপের দায়িত্ব ছিল সুলতানের তেলের খনি থেকে লুকিয়ে সেই তেল বের করা। আর এই খেলায় কুরুপের ইনভেস্টমেন্ট ছিল তার নিজের জীবন, কারণ এই কথা সুলতান কোনোভাবে জানতে পারলে কুরুপকে জানে মেরেই ফেলবে। এত ঝুঁকি নিয়েও কুরুপ ওই তেল মার্কেটের দাম থেকেও 2 গুণ দামে বেচে ওয়ালিদকে এক ব্রিফকেস ভর্তি সোনার বার এনে দেয়। অথচ ওয়ালিদ তাকে মাত্র 2টা বার ভিক্ষা দেয়। কুরুপ ওয়ালিদকে বলে $3 মিলিয়ন বড় একটা ডিল পেয়েছে, তবে ঝুঁকিটাও অনেক বড়। ওয়ালিদ টিটকারি করে বলে, তুমি কখনো রাজ পরিবারের কাউকে জেলে যেতে দেখেছো? তাই ঝুঁকিটা সম্পূর্ণই তোমার। কুরুপ এবার চিন্তায় পড়ে যায়। ওয়ালিদ তো ঠিকই বলেছে, সব ঝুঁকি তো তারই। তাই সে এবার ভেবে নেয় শেষ একবারের জন্য এবার সে বড় একটা ঝুঁকি নিবে। তাই সুলতানের অগোচরে $3 মিলিয়ন তেলে চালান দেয়। তবে এবার সে এই টাকা নিয়ে ওয়ালিদের কাছে আর যায়নি, বরং সুদা চলে আসে সাবুর কাছে। কুরুপ বলে, শোনো সাবু, মর্গে যদি আমার মতো দেখতে কোনো লাশ না পাও তবে লাশের আশায় সময় নষ্ট করবে না। ভালো করে খুঁজলে আমার মতো দেখতে কাউকে না কাউকে তো পেয়েই যাবে। অর্থাৎ কুরুপ আগেই কাউকে মারার প্ল্যান করেছিল। সাবু বলে, এই প্ল্যান সাকসেস করতে হলে গ্রামে একটা টিম বানাতে হবে, যেমন প্ল্যান তেমন কাজ। গ্রামে এসেই কুরুপের মনে হয় ভাস্কারই তার প্ল্যানের জন্য সবচেয়ে পারফেক্ট, কারণ সে কিছুটা পাগলাটে স্বভাবের। তবে বন্ধুদের জন্য সে জান দিতেও পারে আবার নিতেও পারে। সাবু বলে, কখন কি বললে এই ভাস্কার কারো জীবন নিতেও দ্বিধাবোধ করবে না তা আমি খুব ভালো করেই বুঝে গেছি। এরপর আসে সেই ভয়ানক দিন যেদিন ভাস্কার চার্লিকে ধরে মেরে গাড়িতে করে কুরুপের কাছে আনে। কুরুপ বিরক্ত হয়ে নাটক করে বলে, একে আমার বাসায় নয় বরং তোমার বাসায় নিয়ে বাকি কাজ করো। বলেই খুব রেগে আছে এমন ভান করে সরে যায়। অথচ মুখ ঘোরাতেই শয়তানের মতো হাসতে থাকে। মানে কুরুপ এমন একজন যে নিজেকে বাঁচাতে দুনিয়ার যে কোনো জঘন্য কাজ করতে পারবে। ওয়ালিদকে নিজের মৃত্যু বিষয়টা বিশ্বাস করার জন্য 8 লাখের এই ইন্স্যুরেন্সের নাটক সাজায়, আর নম্বরটাও সাবুর থেকেই নেয়। এখন এই $3 মিলিয়ন আর কুরুপের মাঝে দূরত্ব ততটা কিনারা থেকে এই জাহাজের দূরত্ব। কুরুপের মৃত্যুর সাথে সাথেই পুরো দুনিয়া এখন কুরুপের এই নতুন রূপ আলেকজান্ডারের হাতে। যদিও কুরুপের নতুন এই জীবনের জন্য নিষ্পাপ চার্লিকে জীবন দিতে হয়েছে, তাতে কুরুপের কিছুই যায় আসে না, কারণ তার জন্য শুধু সে নিজে ছাড়া আর কেউ গুরুত্বপূর্ণ না। এসব ভাবতে ভাবতেই কুরুপ নিশ্চিন্তে হাঁটছিল। তখনই পেছন থেকে কে যেন আলেকজান্ডার বলে ডাক দিতেই কুরুপ অবাক হয়ে তাকায়। এদিকে কৃষ্ণা দাস শয়তানি এক হাসি দিয়ে ভাবতে থাকে, কুরুপ আজীবনের জন্য পলাতক আসামির খাতায় নাম লেখালেও তার পাপের জন্য তো তার ভয়ানক সব শাস্তি পাওয়ার কথা, আর সেই সাজা না দেওয়া পর্যন্ত কৃষ্ণা দাস পিছু হাঁটবে না। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেনের রুমে কল আসে। কৃষ্ণা দাস ক্যাপ্টেনকে বলে ফোনটা ওয়ালিদকে দিতে। আসলে সেদিন কৃষ্ণা দাস যখন লাইব্রেরিতে ছিল তখন ওয়ালিদ তার কাছে এসে বলে, আমাদের দুজনের উদ্দেশ্য এক, তাই কেন না আমরা হাত মিলিয়ে নিই। তাই কৃষ্ণা দাসও সুযোগ বুঝে ওয়ালিদকে কল করে জানিয়ে দেয় কুরুপ তারই জাহাজে আছে। ব্যাস ডকে আসতেই কুরুপকে দেখে ওয়ালিদ আলেকজান্ডার বলে ডাক দেয়। কুরুপ ওয়ালিদকে দেখে ভয়ে কাঁপতে থাকে। কৃষ্ণা দাস চার্লির স্ত্রীর কাছে এসে বলে, তোমার ছেলে যদি বড় হয়ে তার বাবার মৃত্যুর বদলা নিতে চায় তাকে বলে দিও বহু বছর আগে এক পুলিশ অফিসার তার বাবার মৃত্যুর বদলা নিয়েছে। তাহলে কি কুরুপের চ্যাপ্টার আসলেই ক্লোজ হয়ে গেছে? মহেশ ডায়েরি পড়া শেষে কৃষ্ণ দাসের কাছে এসে ডায়েরি দিয়ে বলে, আপনি হয়তো এটা নিতে ভুলে গেছেন। কৃষ্ণ দাস মুচকি হাসি দিয়ে বের হয়ে যায়। তখনই থানার প্রিন্টারে বয়স্ক কুরুপের ছবি বের হতে দেখা যায়। গল্প চলে আসে সেদিন যখন ওয়ালিদের ডাকে কুরুপ ভয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কি ভেবে যেন কুরুপ শয়তানি এক হাসি দেয়। 1985 সালের পেপারে দেখা যায় কার অ্যাক্সিডেন্টে সুলতানের ছেলে ওয়ালিদ মারা গেছে, আর কুরুপকে আজীবনের জন্য পলাতক আসামি ঘোষণা করা হয়েছে। এরপরেই দেখানো হয় উল্লেখযোগ্য কিছু ঘটনা। গাদ্দাফিকে কোনো রহস্যময় সোর্স বন্দুক সরবরাহ করছে। 1989 সালে জোসেফ কোনি তার অবৈধ ব্যবসা বাড়িয়ে ফুলে ফেপে উঠেছে, আর এইসব ক্রাইমের পেছনেই আছে রহস্যময় এক সোর্স। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সে আর কেউ নয় বরং কুরুপ, যে বর্তমানে বন্দুক মাফিয়াদের লিডার। গল্প চলে আসে 2005 সালে হেলসিঙ্কিতে। গ্যাব্রিয়েল নামের এক সাংবাদিক তার গাড়িতে বসে আলেকজান্ডারের অপেক্ষা করছে। তখন একজন ফোনে বলে, গ্যাব্রিয়েল, আলেকজান্ডার তার 2 বডিগার্ড নিয়ে বের হচ্ছে, যত পারো ছবি তুলে নাও। গ্যাব্রিয়েল ভয়ে ভয়ে অনেকগুলো ছবি তোলে। কুরুপ তার গাড়ির কাছে এসে প্রচুর রেগে গ্যাব্রিয়েলের গাড়ির দিকে তাকায়, আর তখনই গ্যাব্রিয়েল তার ছবি তুলে নেয়। কিছুক্ষণ পরেই গ্যাব্রিয়েলের ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে নির্মমভাবে মেরে ফেলার শব্দ ভেসে আসে। তাহলে কি গল্পের প্রথমে মহেশ যে আসামের ইন্ডিয়ায় পালিয়ে আসার কথা বলছিল সেই কি আলেকজান্ডার মানে কুরুপ? না হলে তার ছবি থানার প্রিন্টারে কি করছে? এখন আপনাদেরকে জানাবো বাস্তবে ঘটে যাওয়া ঘটনার সারসংক্ষেপ। 1984 সালের জানুয়ারির সকালে একজন কেরালার আলাপুজা জেলার কোলাকাতাপু ব্রিজ থেকে যাওয়ার সময় লক্ষ্য করে একটা গাড়ি পুড়ে কয়লা হয়ে গেছে। তার ড্রাইভার সিটের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় গাড়িতে যে ছিল সে গাড়ির সাথে পুড়ে মারা গেছে। সাথে সাথেই এই ব্রিজ থেকে 5 কিলোমিটার দূরের থানায় খবর দেওয়া হয়। গল্পের কৃষ্ণা দাস মানে বাস্তবের ডিএস
এসপি হরিদাস ক্রাইম স্পটে এসে পোড়া গাড়ি আর পোড়া লাশ দেখছিল। তখনই কেউ একজন বলে, এটা তো সুধাকর কুরুপের গাড়ি, যে আবুধাবি থেকে মাঝে মাঝে গ্রামে আসলে এই অ্যাম্বাসেডার করে গ্রামে ঘোরে। তখনকার সময় এমন গাড়ি গ্রামে একটাই ছিল, আর কুরুপের গ্রামটা পাশেই ছিল, তাই প্রায় সবাই কুরুপের বিষয়ে জানতো। সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যায় কুরুপ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে পোস্টমর্টম ডক্টর জানায় ভিন্ন কিছু। ডক্টর আমাদের কুরুপকে আগে বিষ দিয়ে মেরে পরে পোড়ানো হয়েছে। আর এই তথ্যের ভিত্তিতেই কুরুপের স্ত্রীর বোনের স্বামী ভাস্কর পিল্লাইকে ডাকা হয়। পিল্লাইয়ের হাতে মুখে পুরা দাগ পাওয়া গেলে পিল্লাই স্বীকার করে সেই টাকার জন্য কুরুপকে খুন করেছে। তবে কুরুপের পরিবার বিষয়ে খোঁজ নিতে পুলিশ পাঠানো হলে তারা জানায় কুরুপের বাসায় নাকি কেউ শোক পালনই করছে না। এমনকি তখনকার দিনে কোনো খুশির মুহূর্ত হলে মুরগি রান্না করা হতো, আর আজ সেখানে মুরগি রান্না হচ্ছে। কৃষাদাস বুঝে যায় হয়তোবা খুনটা কুরুপের হয়নি, বরং বলি হয়েছে অন্য কেউ। এরপর তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। আবুধাবিতে করা ইন্স্যুরেন্সের টাকার জন্য কুরুপ তার আবুধাবির কলিগ শাহ, দুলাভাই ভাস্কর আর তার বাকি বন্ধুদের সাথে মিলে ইন্স্যুরেন্স কোম্পানিকে ধোকা দিয়ে টাকা কামানোর প্ল্যান বানায়। প্রথমে মর্গে লাশ খুঁজে কুরুপের মতো কাউকে না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে আসছিল। তখনই নজর পড়ে চাকুর উপরে, মানে গল্পের চার্লির উপরে। চাকু সেদিন মুভি দেখে বেশ রাত করে বাসায় ফিরছিল। পিল্লাই তাকে গাড়িতেই জোর করে বিষাক্ত ড্রিঙ্কস করায়, এরপর তোয়ালে দিয়ে চেপে খুন করে নিজের বাসায় নিয়ে তার লাশ থেকে সব সরিয়ে তার মুখ আগুনে এমন ভাবে পুড়িয়ে দেয় যেন কেউ চিনতে না পারে। মানুষ কতটা জঘন্য আর নিষ্ঠুর হলে একজন নিরীহ মানুষকে এমন নির্মম ভাবে হত্যা করতে পারে। তবে পরে উমাধাথার নামের দক্ষ ফরেন্সিক ডক্টর তার অভিজ্ঞতার মতো সাজিয়ে চাকুর পোড়া মুখ মাটি দিয়ে সাজাতে সক্ষম হয় এবং তার ডান পায়ের হাড়ের উপর মাটি দিয়ে স্ট্রাকচার বানিয়ে প্রমাণ করে গাইতে পাওয়া পোড়া লাশটা আসলেই চাকুর ছিল। ডানে দেখানো ছবিটা বাস্তবের চাকু মানে গল্পের চার্লির, আর বামের ছবিটা হলো বাস্তবের কুরুপের। এক এক সময় রূপ বদলে নতুন পরিচয় নেওয়ার ছবি। চাকুর স্ত্রী শান্তাম্মা আর তার ছেলে জিতিন এখনো এই আশায় বেঁচে আছে যে তার বাবার চাকুর মৃত্যুর বিচার একদিন অবশ্যই হবে। তবে নির্মম সত্যটা কি জানেন? আজও কুরুপের কোনো সন্ধান পাওয়া যায়নি। চাকুর সাথে সাথে শান্তাম্মা আর জিতিনের হাসি খুশি পরিবারকে শেষ করেও কুরুপ শান্তিতে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। সবাই চাকুর পরিবারের কাছে চাকুর মৃত্যু ঘটনা বারবার শুনতে তো যায়। অনেক ফিল্ম মেকারও সেই গল্প দিয়ে মুভিও বানায়, কিন্তু দিন শেষে সবাই কুরুপকেই হিরো বানিয়ে দেখায়। নিরীহ চাকুবাদার পরিবারের কথা ভাবার সময় কারোর কাছেই নেই। কুরুপ আজও সবার কাছে এক আশ্চর্যের নাম হয়ে আছে, কিন্তু চাকুর নামটা যেন ইতিহাস মনে রাখতেই চায় না। এটাই আমাদের ভয়ানক বাস্তবতা। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।